চলো আমরা শুরু করছি। আজকে চ্যাপ্টার কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এবং একই সাথে খুবই মজা। তো আজকে আমরা যেহেতু এটা শুরু করব দশম শ্রেণীর জন্য, এটা চাই নবম শ্রেণী ও দশম শ্রেণী তোমরা কি করতে পারো, সবাই পড়তে পারো। ব্যবসা অধ্যায় কি করব, অধ্যায় এই যে 4 দেখতে পাচ্ছ, অধ্যায় 4, অধ্যায়ের নাম ছিল হচ্ছে মালিকানা ভিত্তিতে ব্যবসায়। এই যে আমরা যে ব্যবসা প্রতিষ্ঠান পড়ি, হ্যাঁ, ব্যবসা বলতে সব বুঝি, তাহলে এই মালিকানা ভিত্তিতে মানে অধিকারের ভিত্তিতে টাকা পয়সা ভিত্তিতে ব্যবসা কত প্রকার ও কি কি আজকে আমরা শিখবো। আমাকে তো মোটামুটি তোমরা সবাই জানো, তোমাদের প্রিয় মামুন স্যার। সো আর কথা না বলে সময়টা সেভ করে আমরা চলে যাই আজকে আমাদের কি আলোচ্য সূচিতে। এখানে আমরা কি শিখবো, আমি তোমাদের সাথে সবসময় এই বিষয়টা আলোচনা করি ক্লাসের শুরুতে, অধ্যায়ের শুরুতে। এই অধ্যায় শেষ করার পরে আমরা ঠিক কি কি বিষয় এখান থেকে আমরা জানতে পারি। যেমন দেখো, আমি এখানে দিয়েছি এই অধ্যায় শেষে আমরা মানে এই অধ্যায় শেষে তোমরা কি কি জিনিস শিখতে পারবা। এখানে সে পয়েন্ট গুলো একদম টু দা পয়েন্ট এক লাইনের সংক্ষেপে দেওয়া আছে। চলো যে প্রথমে দেখি বলা আছে কি, ব্যবসায়ের বিভিন্ন প্রকারভেদ। এই যে ব্যবসা কত প্রকার, তাই না? ব্যবসা কি 2 প্রকার, 5 প্রকার, 10 প্রকার, না 20 প্রকার? এটা আমরা জানতে পারবো। আরো শিখতে পারবো আইনগত বৈশিষ্ট্য বলি বর্ণনা করতে পারবো। যদি কি একজন বলে ব্যবসা 5 প্রকার, তাহলে আইনগত বৈশিষ্ট্য কি এই 5 প্রকার সেটাও জানতে পারবো। খুবই খুবই গুরুত্বপূর্ণ। এক মালিকানা ব্যবসা, আমরা এক মালিকানা ব্যবসা সম্বন্ধে কি জানতে পারবো। জানতে পারবো অংশীদারি ব্যবসায়। আরো জানতে পারবো কি বলতো, এই অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রের বিষয়বস্তু ব্যাখ্যা করতে পারবো। এটা দাগিয়ে রাখো, অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র এখানে পরীক্ষায় প্রতি বছর বোর্ড কোশ্চেন, সৃজনশীল প্রশ্ন আসে। এরপর জানতে পারবো অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন ও এর সুবিধা। এই যে একটা অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান কিভাবে নিবন্ধন করতে হয়, চাইলে কি তুমি অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারবা কিনা, এটা আমরা এই অধ্যায়ে জানতে পারবো। এরপর জানতে পারবো আমরা অংশীদারি প্রকারভেদ, আসলে কি অংশীদারি ব্যবসায় কত প্রকার। আমরা প্রথমে জানবো ব্যবসায়ের প্রকারভেদ, এরপর ধীরে ধীরে আমরা জেনে ফেলবো অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ। এইটা জানার পরে আমরা জানতে পারবো ব্যবসা তো করবো, তাই না, করার পর কি ব্যবসাটা ভেঙে যায়, অংশীদারি ব্যবসায় ভেঙে যাওয়ার কারণ কি সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো। এরপর আমরা শিখবো আজকে যৌথ মূলধনী ব্যবসায়। ঠিক শেষের দিকে আমরা জানতে পারবো পাবলিক ও প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্য, যে কি কি বৈশিষ্ট্যের মাধ্যমে, কারণের মাধ্যমে আমরা কোন কোম্পানিটা বা কোন ব্যবসাটা পাবলিক লিমিটেড কোম্পানি না কোনটা প্রাইভেট লিমিটেড কোম্পানি সেটা আমরা জানতে পারবো। এরপর আমরা জানবো সমবায় সমিতি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর সর্বশেষ জিনিসটা আজকে আমাদের না শিখলেই নয়, এটা হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায়। তার মানে আমি যদি টু দা পয়েন্টে যদি বলি, আবার যদি একটু রিকল করি, সামারাইজ করি, তাহলে দেখতে পাচ্ছি ওতে আমরা কি কি শিখতে পারবো। প্রথম পয়েন্ট, ব্যবসায় বিভিন্ন প্রকারভেদ ও আইনগত বৈশিষ্ট্যগুলি বর্ণনা করতে পারবো। জানতে পারবো এক মালিকানা ব্যবসায়, শিখতে পারবো অংশীদারি ব্যবসায়। তবে অংশীদারি ব্যবসা যেহেতু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এর কাজও অনেক বেশি। এর মধ্যে আমরা জানতে পারবো অংশীদারি ব্যবসায় চুক্তিপত্রের বিষয়বস্তু, জানতে পারবো নিবন্ধনের সুযোগ সুবিধা এবং প্রকারভেদ, এবং সর্বশেষ জানতে পারবো অংশীদারি ব্যবসায় কখন ভেঙে যায় এবং কিভাবে ভেঙে গেলে সেই কারণগুলো কি কি সেগুলো শিখতে পারবো। এরপর আমরা শিখবো যৌথ মূলধনী ব্যবসায়। এর মধ্যে ছিল পাবলিক ও প্রাইভেট লিমিটেড কোম্পানি, আমরা জানতে পারবো পাবলিক ও প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্য। এরপর হচ্ছে সমবায় সমিতি, এবং সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে কি রাষ্ট্রীয় ব্যবসায়। চলো আমরা যদি শুরু করি, শুরু করার আগে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে, এই যে নিচে টেনে দিই কেমন, দেখো লেখা আছে কি, এই যে ব্যবসায়ের প্রকারভেদ, আমাদের প্রথম যে বিষয়টা ছিল ব্যবসায়ের প্রকারভেদ কি সেটা আমার জানতে হবে। আমি এখানে টু দা পয়েন্টে 5টা ওয়ার্ড লিখেছি, দেখতে পাচ্ছ। তার মানে ব্যবসায় প্রকারভেদ কত প্রকার, মালিকানা ভিত্তিক ব্যবসা হচ্ছে 5 প্রকার। কত প্রকার? 5 প্রকার। প্রথমে আছে কি এক মালিকানা ব্যবসায়, এরপর আছে অংশীদারি ব্যবসায়, এরপরে যৌথ মূলধনী ব্যবসায় বা কোম্পানি সংগঠন। খেয়াল করো তো, যৌথ মূলধনী ব্যবসায় আরেকটা কি লিখছে, বা কোম্পানি সংগঠন। তার মানে কি যৌথ মূলধনী ব্যবসা অপর নাম কি, অপর নাম হচ্ছে কোম্পানি সংগঠন। এরপরে 4 নাম্বার যে আসে সেটা কি সমবায় সমিতি। আর 5-এ আছে হচ্ছে তোমার রাষ্ট্রীয় ব্যবসায়। তার মানে ব্যবসার মালিকানা ভেদে ভাগ করলে কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে। মনে রাখার সহজ বুদ্ধিতে বলে দেই, তোমার হাতের দিকে তাকাও, দেখো তোমার হাতে আঙুল কয়টা, 2টা, 4টা, 5টা, না 6টা? এক হাতে যদি তাকাও, এটা হচ্ছে ব্যবসা কত প্রকার,
5 প্রকার, মানে তোমার হাতের আঙুল যেমন 5টা, এটা মালিকানা ভিত্তিক ব্যবসা কয়েক প্রকার? 5 প্রকার। কি কি? এক মালিকানা ব্যবসায়, অংশীদারি ব্যবসায়, যৌথ মূলধনী ব্যবসায় বা কোম্পানি সংগঠন। মানে যৌথ মূলধনী ব্যবসা অপর নাম কি? কোম্পানি সংগঠন, ছিল সমবায় সমিতি, এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে কি? রাষ্ট্রীয় ব্যবসায়। চলো, আমি এখন যে তোমাদের করব, এই যে এক মালিকানা ব্যবসার কথা বললাম, অংশীদার ব্যবসার কথা বললাম, এগুলো আমরা লাইন টু লাইন একদম তোমার যে বোর্ড বইটা আছে না, সেই বোর্ড বইটা ধরে ধরে আমরা আলোচনা করবো, তাহলে তোমাদের কি হবে, বুঝতে সুবিধা হবে। দেখো তোমার স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, এটা হলো তোমাদের বোর্ড বই। এই দেখো তোমাদের বোর্ড বইটা আছে না, 4র্থ অধ্যায় মালিকানা ভিত্তিক ব্যবসায় আছে তো, তাই না? চল, এটা যদি আমরা দেখি কিভাবে আমরা এটা করব। এই যে 4র্থ অধ্যায় কি আছে এখানে, মালিকানা ভিত্তিতে ব্যবসায়। এই যে মালিকানা ভিত্তিতে ব্যবসায় কেমন, এটা যদি আমরা একটু হাইলাইট করে নেই, সেটা কিভাবে নেবো চলো দেখাচ্ছি। হাইলাইট, তাই তো। উম, চলো, তার মানে এখানে প্রথমেই মালিকানা ভিত্তিতে ব্যবসা মানে বিজনেস বেসড ওনারশিপ কিছু কথা লেখা আছে, এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না। এর শেষে এগুলো আমরা একটু আগে পড়িয়েছি। এরপর নিচে যে যায়, এই যে দেখো এখানে এই কথাটা ছিল, দেখতে পাচ্ছ, যে মালিকানার ভিত্তিতে ব্যবসায় প্রকারভেদ, তাই না? বাণিজ্য ব্যবসায় কি প্রকারভেদ জানতে হবে না? চলো আমরা যদি দেখি মালিকানা ভিত্তিক ব্যবসায় কত প্রকার। দেখো এই যে বলা আছে, মালিকানার ভিত্তিতে ব্যবসায় সংগঠনগুলো নিম্নোক্ত ভাগে ভাগ করা যায়। কয়টা বলা আছে দেখো তো, এখানে 5 নাম বলা আছে না? এক মালিকানা ব্যবসায়, অংশীদারি ব্যবসায়, আরো কি বলা আছে, যৌথ মূলধনী ব্যবসা বা কোম্পানি সংগঠন, নিচে আছে সমবায় সমিতি, এরপর আছে কি, আছে রাষ্ট্রীয় ব্যবসা। কেমন? এবার চলো আমরা বলছি একটা একটা করে আমরা এখানে জানবো। যেমন প্রথমে আমরা জানবো কি, দেখো তো, এক মালিকানা ব্যবসায়ের ধারণা। তোমাদের এটা যেভাবে পড়া যেতে পারে, হাইলাইট করে যদি দেখায়, দেখো এক মালিকানা ব্যবসায়ের কি ধারণা। আমরা যদি দেখি, বলছে সাধারণত একজন ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে বলা হয় কি, এক মালিকানা ব্যবসায়। যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে এক মালিকানা ব্যবসায় কাকে বলে, তখন আমরা কি লিখবো স্যার? তখন আমরা লিখে ফেলবো এই যে এটা, যে সাধারণত একজন ব্যক্তি মালিকানায় প্রতিষ্ঠিত, কয়জন ব্যক্তি, একজন ব্যক্তি মালিকানায় প্রতিষ্ঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়ী কি বলা হয়, এক মালিকানা ব্যবসায়ী বলে। দেখো এই পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। বলেছে একক মালিকানায় পৃথিবীতে সর্বপ্রথম ব্যবসায়িক কার্যক্রম শুরু হয়েছিল। কি হয়েছিল? একক মালিকানায় পৃথিবীতে সর্বপ্রথম ব্যবসায়িক কার্যক্রম শুরু হয়েছিল। তারা যে প্রশ্ন আসে, পৃথিবীর সবচেয়ে প্রাচীন ব্যবসা কোনটি, কি দেব, এক মালিকানা ব্যবসায়। এই যে তুষ্মি চলে এসেছে বলতে না বলতে, ঠিক আছে তুষ্মি লেট কেন আজকে জানাবা। দেখি আর কে আসছে। তুষ্মি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি কেমন আছো? চলো, আমরা কিন্তু তাদের শুরু গেছি তাই না, এখন সেটা আমরা শিখছি, আমরা গল্প করব। তোমাদের জন্য কিন্তু আজকে অনেকগুলো এমসিকিউ নিয়ে এসেছি, একদম 30 পেজের মতো এমসিকিউ আছে। আমরা বেশি ক্লিয়ার করে নেই, তারপর আমরা এমসিকিউ নিয়ে কি করব, আলোচনা করব। ঠিক আছে তুমি, সমস্যা নেই, লেট হতেই পারে। চলো, ওকে তুমি এমসিকিউ ভালো হয়। এটা আমাকে আগে বলবা না, তোমার যে এমসিকিউ ভালো হয়, তাহলে তো আমি 30 টাকা না, আমি তো 100 টাকা করে এমসিকিউ এর পড়তে নিয়ে আসবো। যেহেতু তোমাদের ডিভিশন ক্লাস, এবার চেষ্টা করে কি এমন ভাবে শুরু করতে যে কখন এই বইটা পড়েও নাই, সেও যেন ধারণা নিতে পারে। আমি তুমি দেখেছো না, প্রত্যেক ক্লাসে কি করে আমি এমসিকিউ রেখে দিই, তোমাদের জন্য ভালো লাগে, আজকেও থাকবে। চলো আগে আমি একটু বেসিকটা শেষ করি, হ্যাঁ। আমরা বলছিলাম মালিকানা ব্যবসা 5 প্রকার। আমরা শুধেছিলাম কি, এক মালিকানা ব্যবসার মধ্যে দেখো আমরা এখানে আছি কেমন। চলো, এরপরে এই যেখানে বলা ছিল একক মালিকানার পৃথিবীতে সর্বপ্রথম ব্যবসায়িক কার্যক্রম শুরু হয়েছিল, ব্যবসায় প্রথম কাজ শুরু হয়েছিল কে, এক মালিকানা ব্যবসা, দেখতে পাচ্ছ। বলছে এই জন্য এটিকে সবচেয়ে প্রাচীনতম ব্যবসা সংগঠন বলা হয়। তার মাঝে প্রশ্ন আসে, পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম ব্যবসা কোনটি, উত্তর কি দেবো স্যার, ও দেবো আমরা এক মালিকানা ব্যবসায়, ঠিক আছে। আহ
এই যে মালিহা চলে এসেছে। হ্যাঁ মালিহা বলো, স্যার শুনতে পাচ্ছে কেমন? তো এরপর আমরা দেখি কি বলেছে। বর্তমান প্রেক্ষাপটে বলা যায় মুনাফা অর্জনের লক্ষ্য নিয়ে যখন কোনো ব্যক্তি নিজ দায়িত্বে মূলধন জোগাড় করে ফেলে, কোনো ব্যবসায় গঠন ও পরিচালনা করে এবং উক্ত ব্যবসায় অর্জিত সকল লাভ নিজে ভোগ করে বা ক্ষতি হলে নিজেই তা বহন করে, তখন তাকে এক মালিকানা ব্যবসায় বলে। আচ্ছা মিথিলা, ওয়ালাইকুম আসসালাম। চলো আমরা এখন টেক্সট করবো না, আমরা এখন কি করবো, আমরা এখন পড়াশোনায় ফিরে যাব, ঠিক আছে? পড়া শেষ হলে আমরা কি করব, আমরা আবার এখানে চলে যাব। তার আগে তোমাদের একটু আমি দেখে নেই যেটা আমরা ছিলাম। হুম, দেখো, এই লাইনগুলো তোমাদের বইতে কি করবা, দাগায় ফেলবা। আমার আজকে প্যান প্যাডটা নাই, এই কারণে আমি তোমাদের দাগিয়ে দাগিয়ে দেখাতে পারছি না, আমি তোমাদের কি করতাম, দাগিয়ে দেখে দিতাম। চলো আমরা যে এখন দেখি, এই যে এখানে কি আছে, এক মানের ব্যবসায় কিছু বৈশিষ্ট্য আছে। তুমি আমি কিভাবে জানবো যে কোনটা এক মালিকানা ব্যবসায় আর কোনটা এক মালিকানা ব্যবসায় না? তার আগে দেখো এই লাইনটা মাথায় রাখবা। এই যে দেখো, মাউসের কার্সর পয়েন্ট দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বলা আছে, এই যে দেখো, শুধু তাই নয়, ইউরোপ ও আমেরিকার প্রায় 80% ব্যবসায় এক মালিকানা ভিত্তিক। তার মানে যে প্রশ্ন আসে যে ইউরোপ ও আমেরিকার প্রায় কত ভাগ এক মালিকানা ব্যবসায়, বলতে হবে কত ভাগ, বলতে হবে 80 ভাগ। চলো এবার আমরা জেনে নিই এক মালিকানা ব্যবসায় কিছু বৈশিষ্ট্য, সেগুলি কি কি বলেছে। এক মালিকানা ব্যবসায় হলো এমন এক ধরনের ব্যবসায় যার উদ্যোক্তা, মালিক, পরিচালক ও অর্থের যোগানদাতা একই ব্যক্তি এবং তিনি নিজে এককভাবে ব্যবসায় সকল ঝুঁকি, দায়, লাভ ও লোকসান সহ বহন করেন। নিম্নে এক মালিকানা ব্যবসায় কি আছে কিছু বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করা হলো। চলো আমরা কিছু বৈশিষ্ট্য নিচে দেখে নেই। দেখো এই বৈশিষ্ট্যগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। প্রথম বৈশিষ্ট্যটা কি স্যার? প্রথম বৈশিষ্ট্যটা বলা আছে, এক মালিকানা ব্যবসার মালিক সবসময় একজন ব্যক্তি যে নিজ উদ্যোগে পুঁজির সংস্থাপন করে ব্যবসা পরিচালনা করেন ও ঝুঁকি বহন করে। 2 নম্বর বৈশিষ্ট্য কি ছিল? এই যেটা ব্যবসায় গঠন বেশ সহজ, আইনগত ঝামেলা না থাকায় যে কেউ ইচ্ছা করলে উদ্যোগ নিলে ব্যবসা শুরু করতে পারে। দেখেন আরো কিছু কি আছে, বৈশিষ্ট্য আছে, চলো সেগুলো আমরা দেখি। কি ছিল বলেছে, স্বল্প মূলধন নিয়ে এই জাতীয় ব্যবসায় গঠন করা যায়, তাই না? স্বল্প মূলধন কি করা যায়, নিয়ে এই ব্যবসায় গঠন করা যায়। বলেছে মালিক নিজেই এই মূলধন যোগান দেয়, সাধারণত নিজস্ব সঞ্চয় ও প্রয়োজনে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ও ব্যাংক থেকে ঋণ নিয়েও এই ব্যবসা পরিচালনা করেন। দেখো এরপর কি আছে, বলেছে অধিকাংশ ক্ষেত্রেই এক মালিকানা ব্যবসার ক্ষুদ্র আকার হয়ে থাকে। তার মানে কি, এটা একটা সুবিধা। কি সুবিধা সেটা? যে এক মালিকানা ব্যবসা কি হয়, ক্ষুদ্র আকার হয়ে যায়। মূলধন স্বল্পতা ও একজন ব্যক্তির মালিকানার জন্য এর আয়তন সাধারণত কি হয়, ছোট হয়ে থাকে। আরো আছে, এক মালিকানা ব্যবসায় সফল ঝুঁকি মালিককে এককভাবে বহন করতে হয়। তোকে প্রশ্ন আসতেই পারে যে এক মালিকানা ব্যবসায় সকল ঝুঁকি মালিকভাবে কি করতে হয়, বহন করতে হয়। কেমন? দেখো নিচে আরো বলা আছে, আইনি চোখে এক মালিকানা ব্যবসায় পৃথক কোনো শর্ত নেই, মালিক ও ব্যবসায় কি অভিন্ন। আর কি আছে, বলা আছে এই যে ব্যবসায় সম্পূর্ণ দায় দায়িত্ব কার, মালিকের, ফলে তার দায় অসীম। পরীক্ষার সাথে প্রশ্ন আসতে পারে যে কোন ব্যবসায়ী প্রতিষ্ঠানের দায় অসীম, ওদের কি হবে, উত্তর হবে এক মালিকানা ব্যবসায়ী প্রতিষ্ঠান। দেখো এরপর বলা আছে প্রয়োজনে ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করে ব্যবসায়ের দায় পরিশোধ করতে হয়। আসো এরপর যে আমরা দেখি আরো 2টা বৈশিষ্ট্য আছে যেখানে আমরা সবাই চিনতে পারবো কি কোনটা এক মালিকানা ব্যবসায়। যেমন বলা আছে পুরা ব্যবসার একক মালিকানার জন্য লাভের সবটা মালিক একা ভোগ করেন, আবার লোকসানের সম্মুখীন হলে কি হয়, মালিকেরই এককভাবেই তা বহন করতে হয়। সর্বশেষ বৈশিষ্ট্য কি ছিল, এক মালিকানা ব্যবসায়ী স্থায়িত্ব মালিকের ইচ্ছার উপর নির্ভরশীল, কারণ ব্যবসা চালু রাখা বা বন্ধ করা মালিকের আগ্রহের উপর নির্ভর করে। তা দেখো তো এখানে কি আছে, একটা কর্মপত্র আছে, এটা বাসায় তোমাদের করতে হবে। বলেছে এক মালিকানা ব্যবসায়ী বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করে এ ব্যবসার সুবিধা ও
ও অসুবিধাগুলো চিহ্নিত করো। তার মানে তোমাদের কি সুবিধা এবং অসুবিধা কি করতে হবে জানতে হবে। তোমার বাসায় যেটা করবা, এখানে 5টা সুবিধা 5টা অসুবিধা লিখে ফেলবা। শুধু এটা জানলে নয়, আরো জানতে হবে একমানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্রসমূহ, মানে কোন কোন জায়গায় কোন কোন ব্যবসা আছে যেখানে একমানা ব্যবসাটা ভালো কাজ করা যায়। দেখো 1 নম্বর যেমন ছিল কি, অনেকেই আছেন যাদের হাতে পর্যাপ্ত অর্থ নেই অথচ ব্যবসায় শুরু করতে আগ্রহী। আত্মকর্মসংস্থানে উদ্যোগী এমন হাজার হাজার লোকের জন্য এক মালিকানা ব্যবসায় সবচেয়ে উপযুক্ত, যেমন কি চায়ের দোকান, ছোট খাবারের দোকান, কুটির শিল্পের দোকান, মিক্রো শিল্পের দোকান। এই যে কথাগুলো বললাম না, এগুলো কি করতে হবে স্যার, এই উদাহরণগুলো পরীক্ষার আগে মাথা হাতে কারো নোট করে রাখো বা মুখস্থ করে ফেলো। কি তোকে প্রশ্ন আসতে পারে, চায়ের দোকান, ছোট খাবারের দোকান, কুটির শিল্পের দোকান, মৃৎশিল্পের দোকান, এগুলো কি ধরনের প্রতিষ্ঠান? এগুলো কিন্তু এক মালিকানা ব্যবসার প্রতিষ্ঠান। হ্যাঁ, দেখো আরেকটা কি আছে, এমন কিছু ব্যবসা আছে যেগুলোর জন্য বেশি অর্থের প্রয়োজন পড়ে না। সেই জাতীয় ব্যবসার জন্য এক মালিকানা ব্যবসায়ী কি সবচেয়ে বেশি উপযোগী বিবেচিত হয়। যেমন পানের দোকান, সবজির দোকান, এগুলো কি, এগুলো কিন্তু তোমার এক মালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্র। দেখো এখানে আরো আছে, কি আছে দেখো, যেমন চালের দোকান, পশুর দোকান, এগুলো কি বলতো, এগুলো তোমার এক মালিকানা ব্যবসায়, তাই না? আরো আছে, দেখো যেন কি বলছে, বলছে কিছু কিছু ব্যবসা আছে যেগুলো প্রদত্ত পণ্য বা সেবার চাহিদা বিশেষ বিশেষ এলাকা বা নির্দিষ্ট শ্রেণীর গ্রাহকদের নিকট সীমাবদ্ধ। সেসব পণ্য বা সেবার ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা কি বেশি উপযুক্ত। যেমন স্কুলের সামনে বই খাতার দোকান, কোন শিল্প কারখানার সামনে রেস্টুরেন্ট। যেমন তোমাদের স্কুলের খাতার সামনে কি আছে, কিছু স্টেশন সব আছে না, সেখানে কি পাওয়া যায় স্যার, সেখানে দেখবা তোমরা কি পাও, যদি হেঁটে দেখো সেখানে কি পাবা, তোমাদের অনেক রকম দোকান পাওয়া যায়, কিছু চা কফির দোকান আছে, এখানে তোমরা কি ক্যান্টিন, এটা গুলো কি ধরনের প্রতিষ্ঠান, এগুলো কিন্তু এক মালিকানার ব্যবসায় প্রতিষ্ঠান। কেমন, চলো যদি আমরা 5 নম্বর পয়েন্ট দেখি কি আছে, পচনশীল জাতীয় পণ্য যেমন ফল মূল, শাকসবজি, মাছ মাংস ইত্যাদি ব্যবসায় সাধারণত এক মালিকানা ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়। এই যে তোমাদের পাশে মানে কি আছে, শাকসবজির দোকান আছে না, তাহলে এগুলো কি ধরনের প্রতিষ্ঠান স্যার, এগুলো হচ্ছে সব তোমার এক মালিকানা ব্যবসায়ের প্রতিষ্ঠান। এরপর দেখতে পাচ্ছ আছে ডাক্তারি, বৈকৌশল ও আইন ব্যবসায়ের মতো ক্ষুদ্র আকারের পেশাভিত্তিক ব্যবসায় এবং প্রত্যক্ষ সেবাধর্মী ব্যবসায়, যেমন কি লন্ড্রি, সেলুন, বিউটি পার্লার ইত্যাদি, এগুলো সব কি এক মালিকানা ব্যবসার প্রতিষ্ঠান। এই যেমন তুষ্মিয়া আছো, আমাদের মিথিলা আছো, নুসাইবা আছো, আর অনেকে যা জয়েন করো নিয়মিত আমার সাথে ক্লাস করো, তাই না? তোমার অনেক সময় কি পার্লারে যাও, তাই না, একটু সাজুগুজু করো, দেখতে তোমাদের সুন্দর লাগে, তোমাদের ভালো লাগে। তাহলে পার্লারটা কি, বিউটি পার্লারটাও কি এক মালিকানা ব্যবসায়। আবার ছেলে কথা যদি বলি, রাকিবুল আছে, হ্যাঁ, তারপর ইনান আছে, আর অনেকেই আছে যা কি করে, লোন থেকে কাপড় চালান করে দেয়, স্ক্যাম হয়ে যায়, চুল দাড়ি কাটায়, এটাও কি, এগুলোই হচ্ছে স্যার এক মালিকানা ব্যবসায়ের প্রতিষ্ঠান। দেখো এরকম আরো অনেক অনেক উদাহরণ আছে, যেমন দেখো যে দর্জির দোকান, বিশেষ করে মেয়েরা, তাই না, যা কি করো, দই দোকানে যাও, সুন্দর সুন্দর জামা কাপড় বানাতে দাও, এগুলো কি ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান, এগুলো কিন্তু সব হচ্ছে এক মালিকানা ব্যবসায় প্রতিষ্ঠান। এখানে যদি দেখো এখানে অনেক অনেক উদাহরণ আছে, উদাহরণগুলো খেয়াল করো, যেমন কি চিত্রকর্মের দোকান আছে, ছবি তোলার দোকান, স্বর্ণকারের দোকান, ফার্নিচারের দোকান, মিষ্টির দোকান, এই সবগুলো কি স্যার, এই সবগুলোই হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের উদাহরণ। আরো আছে, যেমন কৃষিজাত পণ্য ও সহায়ক পণ্যের ব্যবসায়ের জন্য এক মালিকানা ব্যবসায় বেশ উপযুক্ত, যেমন ধান ব্যবসায়, আলু ও ব্যবসায় ও কাঁচামাল ব্যবসায়, এগুলো সবগুলো কি, এই সবগুলো হচ্ছে তোমার এক মালিকানা ব্যবসায়ের উদাহরণ। আমরা শেষের দিকে যাই, দেখছো শেষের দিকে আরো কিছু উদাহরণ, যেমন কি স্থানীয় বা জাতীয় পর্যায়ের বই, খাতাপত্র, পত্রিকা ইত্যাদি প্রকাশনা ব্যবসায়ের জন্য এক মালিকানা ভিত্তিক ব্যবসায় কি এগুলো বেশি উপযুক্ত। তা আমরা এই উদাহরণগুলো কি করতে হবে স্যার, কষ্ট করে হলেও মুখস্থ করে ফেলতে হবে। যেমন এখানে আরেকটি ভাষায় কাজ দেওয়া আছে, সেটা কি এক মালিকানা ব্যবসায়ের জনপ্রিয়তার কারণ। ওই যে আমরা প্রথমে বললাম না, ইউরোপ ও আমেরিকা কি 80% ব্যবসায় হচ্ছে এক মালিকানা ব্যবসায় প্রতিষ্ঠান। তাহলে এগুলো কেন এত জনপ্রিয়, এ কিছু কি করবা, 10টা উদাহরণ সহ নাম বাসায় লেখার চেষ্টা করবে, এগুলো কি তোমাদের কিন্তু হোমওয়ার্ক বাসায় করতে হবে। তাহলে দেখো আমাদের কিন্তু যে 5টা ছিল বলছিলাম, আমি যদি তোমাদের আবার স্লাইড দেখাই যেখানে আমরা ছিলাম, তাই না?
এই যে আমাদের দেখো 1 মাসের মধ্যে ছিলাম না এখানে। এখানে বলছিলাম যে ব্যবসা প্রকারভেদ কত, মানে হচ্ছে 5 প্রকার। কি কি বলেছিলাম? এক মালিকানা ব্যবসায়, অংশীদারি ব্যবসায়, দাগ বেশি হয়েছে, হ্যাঁ মুছে ফেলি চলো। আমি বলেছিলাম না, যারা পরে আসছো হয়তো খেয়াল করোনি, দেখো বলেছিলাম এক মালিকানা ব্যবসায়, বলেছিলাম অংশীদারি ব্যবসায়, আরো ছিল যৌথ মূলধনী ব্যবসায় বা কোম্পানি সংগঠন, সেদিকে ছিল সমবায় সমিতি, আরো ছিল কি রাষ্ট্রীয় ব্যবসায়। আমাদের মধ্যে কি ইতিমধ্যেই আমাদের এক মালিকানা ব্যবসায় কিন্তু কি স্যার শেষ। তাহলে এইবার আমরা যেটা করব, দেখি এক মালিকানা ব্যবসায় কে কি বুঝতে পেরেছো। আমরা এর উপর কিছু এমসিকিউ তোমাদের আমরা জিজ্ঞেস করবো, দেখি তোমরা পারো কিনা। কি তোমরা এমসিকিউর জন্য রেডি আছো? শুধু এক নম্বর বসে পড়ে চলো দেখাই। যেমন এই প্রথম প্রশ্নটা যদি আমরা একটু পড়ি, ইউরোপ, দাগে দেয় ইউরোপ ও আমেরিকায় শতকরা 80 ভাগ ব্যবসা সংগঠন কোন ধরনের? এক মালিকানা, অংশীদারি, যৌথ মূলধনী নাকি রাষ্ট্রীয়? বলো কি হবে এইটা, এই কে বলতে পারে? কমেন্ট গুলো একটু পড়ি চলো। তুমি কি বলছো দেখি। তুমি বলছো ভেরি গুড, এক মালিকানা, তাই না? কারণ আমরা শুরুতেই বলেছিলাম ইউরোপ ও আমেরিকার শতকরা 80 ব্যবসায় কোন সংগঠন কোন ধরনের বলেছিল? এক মালিকানা ব্যবসায়ী সংগঠন। আমি তোমাদের দেখিয়ে দিই এটা কোথায় ছিল জানো। তো যদি দেখাই দিই কোথায় ছিল, দেখি বাহিরে কি দিয়েছো। রফিকুল কি বলছো? হ্যাঁ একের ক, দ্যাটস গুড। মিথিলা সেটি কোথায় দিয়েছো? তাও তোমায় দেখিয়ে দিই এটা কোথায় ছিল। এই যে আমরা যে বুট বইটা পড়তেছিলাম না, এই দেখতে পাচ্ছ, দেখাচ্ছিলাম যে এটা এইখানে একদম শুরুতেই, শুরুতেই আরো আগে, তাই না? এই যে দেখতে পাচ্ছ এখানে যে কথা লেখা ছিল যে শুধু, মাউস দেখতে পাচ্ছ না দেখো, শুধু তাই নয়, ইউরোপ ও আমেরিকার প্রায় 80% ব্যবসায় কি এক মালিকানা ভিত্তিক। তার মানে দেখতে পাচ্ছ পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে একদম বইটা যদি তোমার যদি ডিটেলসে ভেঙে ভেঙে ধরে ধরে পড়ো না, এখান থেকে হুবহু প্রশ্নগুলো বোর্ডে চলে আসে এবং তোমার কলেজে দেয়। তার মানে এই বোর্ড বই কি নেই, কোনো বিকল্প নেই। তার মানে তোমরা কিন্তু সিরিয়াস, তোমরা কিন্তু পড়ছো, হ্যাঁ প্রমাণ, না হলে তোমরা তো পারতে না। যেহেতু সবাই পেয়েছো, তার মানে তোমার সবাই বিষয়টা কি দেখেছো। এইবার এক মিনিট শেষ, চলো আমরা একটু অংশীদারি ব্যবসায় গঠনটা একটু সংক্ষেপে জেনে নেই, সেটা কি। দাঁড়াও, একটু নয়েজ সাউন্ড আসছে, আমি ধর একটু চাপিয়ে দিয়ে আসি, কারণ এত শব্দে তোমাদের হয়তো শুনতে সমস্যা হবে। আমাকে 10 সেকেন্ড সময় দাও। আই এম ইন ব্যাক। চলো লেটস গো। বলেছিলাম আমরা কি শিখবো এখন আজকে? অংশীদারি ব্যবসায় গঠনটা আমরা একটু জানি। তার আগে জানতে হবে কি অংশীদারি ব্যবসায় জিনিসটা কি। জিনিসটা বলে কনসেপ্ট অফ পার্টনারশিপ বিজনেস। তার মানে এই অংশীদারি ব্যবসা ইংলিশে কি বলা হয়? পার্টনারশিপ বিজনেস। চলো আমরা একটু যদি পড়ে নিই। বলেছে ব্যবসায় জগতে এক মালিকানা ব্যবসায় সবচেয়ে প্রাচীন ও জনপ্রিয় হলেও একক মালিকের মূলধনের স্বল্পতা, অসীম দায়, ব্যবসায় ক্ষুদ্র আওতা ইত্যাদি সীমাবদ্ধতার জন্য ব্যবসায় পরিধি কি আরো বৃদ্ধি ও ঝুঁকি কমিয়ে অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসায় করার প্রয়োজন দেখা দেয়। ফলে একাধিক ব্যক্তি মিলে নিজের পুঁজি ও সামর্থ্য একত্রিত করে যে নতুন ধরনের ব্যবসায় সংগঠন গড়ে ওঠে, তাকেই বলে কি অংশীদারি ব্যবসায় বলে অভিহিত করা হয়। তার মানে কি সেরকম জটিল না? আমরা এখনো কি করতে পারি না, বইয়ের ভাষা ঠিক মতো বুঝে উঠতে পারি নাই। তোমরা যেটা করবা, সুন্দর মতো এখান থেকে লাগবা, এখান থেকে রাইট কি লিখবা? একাধিক ব্যক্তি মিলে নিজেদের পুঁজি, দেখো এই যেখান থেকে, এই যেখান থেকে লিখবা একাধিক ব্যক্তি মিলে নিজেদের পুঁজি ও সামর্থ্য একত্রিত করে যে নতুন ধরনের ব্যবসায় সংগঠন গড়ে ওঠে, তাকে অংশীদারি ব্যবসায় বলে। কে বলে? এখানে কিন্তু এক নামে ছিল একজন, কিন্তু অংশীদার সাথে কজন থাকবে? একাধিক, তাই না? দেখো এখানে আরেকটা কথা গুরুত্বপূর্ণ লেখা আছে, এই যে ওয়ার্ড গুলো তোমার বই ঢাকায় ফেলবা। দেখো বাংলাদেশে অংশীদারি ব্যবসায় কত 1932 সালের অংশীদারি আইন দ্বারা পরিচালিত হয়। যদি পরীক্ষায় প্রশ্ন আসে বাংলাদেশে অংশীদারি ব্যবসায় আইন কত সালের, এভাবে আসতে পারে বাংলাদেশে অংশীদারি ব্যবসায়ীগুলো অংশীদারি আইন কত সাল দ্বারা পরিচালিত হয়।
সঠিক উত্তর কি হবে স্যার? সঠিক উত্তর হবে 1932 সাল। কেমন? আরো বলা আছে সাধারণত দুই বা ততোধিক ব্যক্তি, কয়জন? দুই বা ততোধিক, মানে তার চেয়ে বেশি ব্যক্তি স্বেচ্ছায় মিলিত হয়ে অংশীদারি চুক্তির ভিত্তিতে যে ব্যবসায় গঠন করে তাকে অংশীদারি ব্যবসায় বলে। এখানে দেখো একের অধিক বলতে 1932 সালে অংশীদারি আইন অনুযায়ী সর্বনিম্ন দুইজন, সর্বনিম্ন কতজন? দুইজন। এখানে প্রশ্ন আসে অংশীদারি আইন 1932 সাল অনুযায়ী অংশীদার ব্যবসায় সর্বনিম্ন অংশীদার কয়জন হতে পারে? দুইজন। এবং সর্বোচ্চ কয়জন হবে? সর্বোচ্চ হবে 20 জন অংশীদারকে বোঝায়। তবে অংশীদারটি ব্যবসায়টি যদি ব্যাংকিং ব্যবসায় হয় তখন সর্বসদস্য সংখ্যা হবে কত? 10-এর বেশি হবে না। তার মানে নরমাল অংশীদার ব্যবসায় কয়জন? সর্বনিম্ন 2, সর্বোচ্চ 20। যদি ব্যাংকিং হয় সেক্ষেত্রে সর্বনিম্ন 2 কিন্তু সর্বোচ্চ কতজন হতে হবে? 10 জনের বেশি হবে না। দেখো এবার আসো আমাদের অংশীদার ব্যবসায় গঠন কি। চলো এখানে তাহলে আমার গঠনের মধ্যে বলা আছে, দেখো এই যে বাংলাদেশে প্রচলিত 1932 সালে অংশীদারি আইনে চুক্তি ও নিবন্ধনকে বাধ্যতামূলক করা হয়নি। তাহলে পক্ষে যে প্রশ্ন আসে 1932 সালে অংশীদারি আইন অনুযায়ী চুক্তি বা নিবন্ধন কি বাধ্যতামূলক, বা চুক্তি কি বাধ্যতামূলক, হ্যাঁ নাকি না? উত্তর হবে না। অংশীদারি আইন 1932 সাল অনুযায়ী চুক্তি করা বাধ্যতামূলক না। তাই মৌখিক চুক্তি ভিত্তিতেও কি ব্যবসায় পরিচয় হতে পারে। তবে অংশীদারদের মধ্যে ভবিষ্যৎ ভুল বোঝাবুঝি, মনোমালিন্য, বিরোধ এবং মামলায় এড়ানোর জন্য চুক্তি লিখিত ও নিবন্ধিত হওয়া উচিত। এই জন্য চুক্তিকে অংশীদার ব্যবসার ভিত্তি বলে গণ্য করা হয়। খুবই খুবই গুরুত্বপূর্ণ কথাটা খেয়াল করো। চুক্তিকে অংশীদার ব্যবসায় কি বলা হয়? ভিত্তি বলা হয়। ওই যে প্রশ্ন আসে যে কোনটিকে অংশীদারি ব্যবসায় ভিত্তি বলা হয়, তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে স্যার চুক্তি। কারণ চুক্তিকেই অংশীদার ব্যবসায়ের ভিত্তি বলে গণ্য করা হয়। যেমন আরো বলা আছে আমাদের দেশের আইন অনুযায়ী অংশীদারি ব্যবসা শুরু করার জন্য সিটি কর্পোরেশন বা পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স গ্রহণ করতে হয়। এখানে দেখো আরো কি আছে, অংশীদারি ব্যবসা অনেকগুলো বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো থেকে আমরা জানতে পারবো কোনটাকে আমরা অংশীদারি ব্যবসায় বলবো। হ্যাঁ, তার চলে এটা আমরা প্র্যাকটিস করে নেই, দেখি এমসিকিউ তে চলে যায় আবার। তুমি বলছো বুঝি নাই স্যার, কোনটা বুঝি নাই তুমি আমাকে একটু বলো তো কাইন্ডলি বাবা। আমার আচরণ তুমি তুমি কোনটা বুঝতে পারো না আমাকে একটু বলো। দেখো তো 3 নাম্বার প্রশ্নটা কে দিতে পারবে এক্ষেত্রে? বাংলাদেশের প্রচলিত বাংলাদেশের প্রচলিত অংশীদারি আইন কত সালের? একটু কিন্তু আমরা পড়েছি 1832, 1932, 1994 না 2001? সঠিক উত্তর কে দিতে পারবো দাও। আচ্ছা তুষ্মি কিন্তু সবার কথা দিয়েছে, সেটা কি? বাংলাদেশে প্রচলিত অংশীদারি আইন কত সালে তাহলে স্যার? সঠিক উত্তর হবে 1932। সঠিক উত্তর কি? সঠিক উত্তর ছিল এই খ নাম্বার। দেখি বাকি আর কি কি উত্তর দিয়েছ। রফিকুল কি সঠিক উত্তর দিয়েছে 1932। মিথিলার কি অবস্থা? মিথিলা কিন্তু প্রথমটা ব্যাপার আর কোনো খবর নেই, উত্তর দিতে হবে, রেসপন্স করতে হবে। চলো তো দেখি এইখানে সাথে আর কি প্রশ্ন আসতে পারে। এই দেখো 6 নম্বর প্রশ্ন বলতে কি হতে পারে? অংশীদারি ব্যবসায়ের চুক্তি হতে পারে কেমন? মৌখিক, লিখিত না নিবন্ধিত? এই যে অংশীদারি ব্যবসায়ের চুক্তিগুলো কয়ভাবে হতে পারে? মৌখিক হবে মানে 1 ও 2, নাকি 1 ও 3, 2 ও 3, নাকি 1 ও 2 সবগুলো? কোনটা হবে বলো? এই কমার্স গুলো, চলো কমার্স গুলো পড়ি। তুষ্মি বলছে ক ও খ। হ্যাঁ, মানে মৌখিক ও লিখিত চুক্তি, মৌখিক এবং লিখিত, আবার কি নিবন্ধ হতে পারে কিনা দেখি। আর কে কি বলছো, কি মতামত? কোথায় রফিকুল তো ভালো কমেন্টস করছে, রফিকুল কোথায় গেলা তুমি? তুমি ঘুমিয়ে গিয়েছো কিনা? 6-2-3, 6-23। রফিকুল আমি তো উত্তরটা বুঝতে পারি না, আমি একটু আবার ক্লিয়ার করে বলো তো কি হবে এইটা? এই উত্তরটা কি হবে? চুক্তি কেমন হতে পারে? মৌখিক, লিখিত না নিবন্ধিত? একটু আমাকে কমেন্টস করে দিতে জানাও। হ্যাঁ একের করবে, ঠিক আছে, দুয়েরটা বলো। হ্যাঁ, কি বলছে? 6-6 গ হবে, মানে ব্যবসায় চুক্তি হতে পারে কি মৌখিক আবার লিখিত। চলো দেখি তো এটা কোথায় বলা আছে। এই যে আমরা যাবার বোর্ড বই ফিরে যায়, দেখতে পাচ্ছ স্ক্রিন শেয়ার হয়ে গেলাম। এইখানে কিন্তু এই যে গঠনের মধ্যে বলা ছিল, তাই না?
দেখো এই কথার মধ্যে বলা আছে, একটু লাইন যদি আমি পড়ি, বলেছিল এক মালিকানা মতে অংশীদারি ব্যবসায় গঠনও কি অনেক সহজ, এর গঠনে আইনগত ত্রুটি নেই। চুক্তি সম্পাদনের জন্য যোগ্য কমপক্ষে দুজন ব্যক্তি চুক্তিবদ্ধ হয়ে এরই ব্যবসা শুরু করতে পারে, তবে চুক্তি লিখিত হবার ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নেই। বাংলাদেশে 25/1932 সালে অংশীদারি আইনে চুক্তি ও নিবন্ধনকে বাধ্যতামূলক করা হয়নি, তাই মৌখিক চুক্তি ভিত্তিতে ব্যবসায় পরিচয় হতে পারে। তবে অংশীদারের মধ্যে ভবিষ্যৎ ভুল বোঝাবুঝি, মনোমালিন্য, বৃহত্তর মামলা এড়ানোর জন্য চুক্তি লিখিত ও নিবন্ধিত হওয়া যৌক্তিক। দেখো তার মানে এখানে কি পাইছি, এটা কি মৌখিক, একটা লিখিত, আবার কি নিবন্ধিত, তাই না? তাহলে বড় সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তর হবে কি 1, 2 ও 3, তিনটাই হবে। কারণ চুক্তি মৌখিকও হবে, চুক্তি লিখিত হতে পারে, আবার কি চুক্তি লিখিত হওয়ার পরেও নিবন্ধিত হতে পারে। কেমন, বুঝতে পারছো না তুমি? চলো তোমাদের যে আরেকটা প্রশ্ন আমি দেখাই, সেটা কি, উম, এগুলো ঠিক আছে। এই যে দেখো 11 প্রশ্ন তোমরা পারবে, 11 প্রশ্ন আমি পড়িয়েছি। দেখো, ব্যাংকিং অংশীদারি ব্যবসায় সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন থাকে? এটা কি 10 জন, নাকি 20 জন, নাকি 50 জন, নাকি 100 জন? বলো সঠিক উত্তর কে দিবে? এটা কিন্তু সঠিক থেকে পড়িয়েছি যে অংশীদার ব্যবসা আমরা জানি নর্মালি সাধারণ ব্যবসায় কি সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 20 জন। তবে কথা ছিল ব্যাংকিং ব্যবসায় সর্বনিম্ন 2 জন, কিন্তু সর্বোচ্চ কতজন হতে পারে? দেখি সঠিক উত্তর এটা কে দিতে পারে এখন। তুষমি বলছে 10 জন, গুড। আর রফিকুল কি বলছে? রফিকুল জেনে গেছে 10 জন, হ্যাঁ। এবার আমরা একটু আগে পড়েছি কি, ব্যাংকিং অংশীদার ব্যবসায় সর্বোচ্চ সদস্য কতজন হতে পারে? সর্বোচ্চ হতে পারে স্যার 10 জন। তার মানে সঠিক উত্তর হবে কি ক। এরপর দেখো 12 প্রশ্ন আমার পড়ি, বলছে অংশীদারি ব্যবসায় মূল ভিত্তি কোনটি, বা মূল ভিত্তি হলো কি মূলধন, নাকি চুক্তি, নাকি অভিজ্ঞতা, নাকি নিবন্ধন? দাও সঠিক উত্তর দাও দেখি কে সঠিক উত্তর দিতে পারছে। এটা কিন্তু সহজ একটু আগে পড়েছি, অংশীদারি ব্যবসায় মূল ভিত্তি কোনটা বলো তো? হ্যাঁ, এই যে অনেকে কমেন্টস করে, তুষ্মি কিন্তু সবার চেয়ে গিয়ে। না তুষ্মি, এটা হয় না বাবা, তুমি বলছো মূলধন, মূলধন তো হবে না। কাজী জারি, অনেকক্ষণ দিন পর আমি কাজী জারিফকে পাইছি। কাজী জারিফ, কি খবর তোমার? তুমি কি হারিয়ে গিয়েছিলে কিনা? হ্যাঁ, রফিকুল সহ বাকিরা বলছে কি চুক্তি, তাই না? এবং অংশীদার ব্যবসায় মূল ভিত্তি হবে কি চুক্তি। একটু আগে তুমি আমি আলোচনা করলাম, এই যে সে যাবেনকে পেয়েছি, তাই না? সে যাবেন, তুমি কিন্তু আমার অন্য ক্লাসে থাকো না, ঘটনা কি বলো? তোমার কেন এত লেট, বা তোমার ক্লাসে কেন এতদিন পর আসলা? তোমার তো আমি মিস করছিলাম। এবং অংশীদার ব্যবসায় মূল ভিত্তি কি চুক্তি, সঠিক উত্তর হবে কি চুক্তি। কেমন, দেখি আবার কে কি কমেন্টস করছে। সে যাবেন, আচ্ছা থাকি, থাকা তো হবে না, কথা বলতে হবে না। কারণ কি বোবা লোকের কোনো সত্য নয়, এটা যেমন সত্য বোবা লোকের কি নাই স্যার, বোবা লোকের কোনো বন্ধু নেই। কেমন, চলো এই যে এরপর আমরা শুরু করতে গেলে কি করতে হবে, আবার যেতে হবে আমাদের সেই বইতে, কারণ এই বইটাই হচ্ছে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আমরা বইটা কিন্তু ফাঁকিবাজি করি। দেখো এই অংশীদার ব্যবসায় কি ছিল, কিছু বৈশিষ্ট্য ছিল, যখন তোমার পক্ষে সিকিউর জন্য প্রশ্ন আসে, তোমরা এইখান থেকেই এই বৈশিষ্ট্য যদি বিস্তারিত না পড়তে পারো, তোমাদের পক্ষে অ্যান্সার করতে পারবা না। আচ্ছা ঠিক আছে কাজী, বুঝতে পেরেছি তোমার বিষয়টা। ওকে, আমার একটা স্টুডেন্ট নামও কাজী, হ্যাঁ, 2 কাজী। কাজী, তুমি হয়ে যেও না পাজি, হ্যাঁ। এই কাজীটা খুব ভালো, কিন্তু আমার ওই কাজী স্টুডেন্ট কি সে অনেক পাজি, নাম কাজী কিন্তু সে হয়ে যায় পাজি। বাট আমাদের কাজী দেখছে কি সে অনেক ভালো, সফট, সুইট গাই। দেখো আমরা কিভাবে বুঝবো আইনগত কোনটা হচ্ছে অংশীদার ব্যবসায় প্রতিষ্ঠান? দেখো সুন্দর করে বলা আছে না, আইনগত ঝামেলা না থাকায় অংশীদারি ব্যবসায় গঠনও বেশ সহজ। চুক্তি সম্পাদনের জন্য যোগ্য একাধিক ব্যক্তি মৌখিক বা লিখিত চুক্তির মাধ্যমে এই ব্যবসা শুরু করতে পারে। একাধিক ব্যক্তি বলতে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 20 জন বোঝায়। তবে ব্যবসাটি যদি ব্যাংকিং সংক্রান্ত হয়, তবে সংখ্যা হতে পারে কতজনের বেশি হবে না, 10 জনের বেশি হতে পারে না। দেখো এখানে কিন্তু কি আছে, এই যে দেখো একটু একটা প্রশ্ন ছিল না, তুমি কিন্তু একটু ভুল করে ফেলেছিল। দেখো এটা এখানে বলা আছে, অংশীদারদের মধ্যে সম্পাদ্য চুক্তি অংশীদারি ব্যবসায়ের ভিত্তি হিসাবে কাজ করে, যেমন চুক্তিবদ্ধ সম্পর্কের আলোকেই এ ব্যবসায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। এরূপ চুক্তি হতে পারে মৌখিক
বা লিখিত, নিবন্ধিত বা অনিবন্ধিত। তুমি একটা প্রশ্ন ছিল না, তুমি বললা যে মৌখিক বা লিখিত না, তো কি হতে পারে? নিবন্ধিত হতে পারে। তার মানে সঠিক কথা ছিল কি 1, 2 ও 3 সবগুলি। উত্তর পেয়েছো? এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, বলছে কি দেখো, এই ব্যবসায়ের অংশীদারগণ চুক্তিতে বর্ণিত নিয়ম অনুযায়ী মূলধন সরবরাহ করে থাকে। মূলধন কিভাবে পাবা? যেমন চুক্তিতে যে যা বলবে সেই অনুযায়ী সে মূলধন পাবে। আরো বলেছে ব্যবসায় লাভ লোকসান কি চুক্তি অনুসারে বর্ণিত হয়। চুক্তিতে কিছু উল্লেখ না থাকলে সমান হারে লাভ লোকসান বর্ণিত হবে। আবার চুক্তিতে উল্লেখ থাকলে কেউ মূলধন না দিয়েও অংশীদার হতে পারে। তবে প্রত্যেক অংশীদারের দায় ব্যক্তিগত ও সামষ্টিকভাবে অসীম। দেখো এই টপিক থেকে কি আসে, একটা প্রশ্ন কিন্তু এখানে আছে। চলো তোমার যদি দেখাই এখানে প্রশ্ন কিভাবে আসে এমসিকিউতে। আমরা আবার নোটপ্যাডে চলে যাই। দেখো তো এই 14 নম্বর প্রশ্ন বুঝতে পারতেছো কিনা। এই 14 নাম্বারটা কি বলছে? অংশীদারি ব্যবসায়ে লাভ লোকসান কি অনুযায়ী বর্ণিত হবে? ক চুক্তি, খ মূলধন, গ নিবন্ধন, আর চারে সাওক লেবে। বরং সেটা আসলে লাভ লোকসান ক্ষতি বা লাভ লোকসান কি অনুযায়ী বণ্টিত হবে বলো তো? দেখে শুরু দিতে পারে। এই সঠিক কথা কে দিতে পারে? হম সে জামিন বলছে ক চুক্তি। আচ্ছা ঠিক আছে, কি বাকিরা কি চাচ্ছ? রফিকুল বল চুক্তি। হ্যাঁ গুড। অংশীদার ব্যবসায় লাভ লোকসান কি অনুসারে হবে? চুক্তি অনুসারে হবে। তারপর সঠিক উত্তর হবে কি চুক্তি। তবে খেয়াল করবা যদি পরীক্ষায় চুক্তি অপশনটা যদি না থাকতো তাহলে হতো কি মূলধন। আর যদি মূলধন থাকতো তাহলে কি হবে? তাহলে হবে কি সমান অনুপাতে। নর্মালি কি হয় সব চুক্তি অনুযায়ী করা থাকে। আমার সঠিক কথা হবে কি স্যার? সঠিক হবে চুক্তি। আর যদি চুক্তি না থাকে তাহলে কি হবে স্যার? হবে মূলধন। দেখো এরকম কি আছে, আর অনেকগুলো প্রশ্ন আছে। এই যেমন 17 প্রশ্ন খুবই সহজ। বাংলাদেশ অংশীদারি ব্যবসায় কত সালে আইন দ্বারা পরিচালিত হয়? এটা আমরা সবাই জানি। কত সেটা? 1922, 1932, 42 না 52? সেটা তো কি হবে? সঠিক উত্তর হবে স্যার 1932। কেমন? এখন আবার এগুলো বিশ্লেষণ পড়বে একটু পরে, তখন আমি এটা শিখাই দেবো যে বিশ্লেষণের প্রশ্নগুলো কিভাবে আসে। দেখো 1 নম্বর ব্যবসা থেকে কি কিছু প্রশ্ন ছিল, আমি একটু 1 নম্বর প্রশ্ন পড়েছি। তাহলে বলো 21 নম্বর প্রশ্ন উত্তর কি হবে? একমালা ব্যবসায়ের স্থায়িত্ব নির্ভরশীল কিসের উপরে? মূলধনের উপরে, মালিক ইচ্ছার উপর, দক্ষতার উপর না কৌশলের উপর? বলো 21 এবং 22-এর উত্তর কি হবে? 22 নম্বর প্রশ্ন বলেছে একমালিকা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র কোনগুলো? স্বল্প মূলধনী ব্যবসায়, অধিক মূলধনের ব্যবসায়, অধিক ঝুঁকির ব্যবসায়, নাকি বৃহদায়তন ব্যবসায়? বলো 21 আর 22 সঠিক উত্তর কি হবে? একটু আগে আমরা একমালিকা ব্যবসা পড়েছি, তখন এখানে আমি পড়িয়েছিলাম। সে জামিন বলছে খ। গুড। 21-এর খ হ্যাঁ হতে পারে। দেখি বাকিরা কি বলছে। তুষ্মি, তুষ্মি বলছে 21-এর খ। দ্যাটস গুড। সে যাবেন, সে যাবেন বলছে 22-এর ক। সে যাবেন তো সুপার ফাস্ট। হ্যাঁ আজকে কিন্তু সে যাবেন পুরো ফাটাই ফেলতে সবকিছু একেবারে সব বলে রাইট বলতেছে। দেখা তার মানে এক নম্বর ব্যবসায়ী স্থায়িত্ব নির্ভর কার উপর করছে? মালিকের ইচ্ছার উপর, তাই না? মালিক যদি চায় ব্যবসা হবে, মালিক চাইলে দোকান বন্ধ করে গ্রামের বাড়ি চলে যেতে পারে। সেটি হচ্ছে তাহলে কি 21-এর খ। বাকি বলছিল এক মানে ব্যবসায়ের উপযোগী ক্ষেত্র কোনগুলো? কি বলতো স্বল্প মূলধনী ব্যবসায়, তাই না? ব্যবসায় পুঁজি কম লাগে, সেটাই হচ্ছে কি এক মালিকানা ব্যবসায়। আসলে অধিক মূল্য ব্যবসায় তো না। অধিক মূল্য ব্যবসায় কি এক মালিকানা হতে পারে, এক মালিকানা ব্যবসায় টাকা কম, সুযোগ সুবিধা কম। আবার লেখছে অধিক ঝুঁকির ব্যবসায়, তাই না? এটা কি হবে? না হবে না। বৃহত্তম ব্যবসা হলো কি কোনো সুযোগ নেই। তার মানে সঠিক উত্তর হবে কি স্বল্প মূলধনী ব্যবসায়। ঠিক আছে। দেখো এবার বলো 23 আর 24 কি হবে? অংশীদারি ব্যবসায় সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন হবে? 2 জন, 7 জন, 10 জন না 20 জন? আর 24 নাম্বার বলেছে কি অংশীদারি ব্যবসায় সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন, মানে একজন কি সর্বনিম্ন, আর পরে দিয়েছে কি সর্বোচ্চ। দেখি এইটা উত্তর কে কে দিতে পারে, একসাথে উত্তর দিবা। তুমি 22-এর হ্যাঁ ওটা ঠিক ছিল। এবার 23 আর 24 পরে আমাকে বলো। কাজী বলছে এ, তার মানে 23-এর এ। হ্যাঁ তাহলে 22-এর কত হবে দেখি, বাকিরা বলো।
অংশীদারি ব্যবসায় সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন? আর সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন? দেখি কে বলতে পারে? কমেন্টস করেছে কে? তুষ্মি, হ্যাঁ? বলছে ২০ জন। গুড। কিন্তু এটা কি ২৩ এর ২০ না ২৪ এর ২০? ২৪ ২ জায়গাতে আছে। তুষ্মি ক্লিয়ার করো। এটা কি ২৩ এর ২০ হবে না ২৪ উত্তর হবে ২০? আমি বলে দেব? ওকে চলো আমিই বলে দেই। সে যাবেন কমেন্টস করেছে ২৪ এর গ। হ্যাঁ, ২৪ এর গ ৫০। না, ৫০ কেন হবে? রফিকুল বলছে ২৪ এর ক। হ্যাঁ। চলো আমি বলে দিচ্ছি। অংশীদার ব্যবসায়ী সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন হবে? হবে ২ জন। সর্বনিম্ন কতজন? ২ জন। আর অংশীদার ব্যবসায়ী সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন? সর্বোচ্চ হবে কয়জন? ২০ জন। তবে কথা আছে, যদি ব্যাংকিং ব্যবসা হয়, অংশীদার ব্যবসা যদি ব্যাংকিং হয় তাহলে হবে কতজন? তাহলে হবে ১০ জন। কেমন? ১০ জন। যদি ব্যাংকিং হয় লিখে দিচ্ছি দেখো। ব্যাংক কেমন? BANK। যদি ব্যাংকিং বিজনেস হয় তাহলে হবে কতজন? তাহলে হবে ১০ জন। এছাড়া অন্য সাধারণ হিসেবে ব্যবসায়ী সর্বশেষ কতজন হবে? ২০ জন। কেমন? আর সর্বনিম্ন হবে কতজন? সর্বনিম্ন হবে স্যার ২ জন। ক্লিয়ার কিনা বলো? এটা কিন্তু কিন্তু কনফিউজ হয়ে যায়। দেখি আর কি কমেন্টস, তুষ্মি কমেন্টস করেছে। তুষ্মি বলছে ২৪। হ্যাঁ তুষ্মি, তোমার কথা ঠিক হয়েছে, তুমি ২৩ ২৪ দুটোই পেয়েছো, দ্যাটস গুড। এরপর দেখি, দেখো তো এই দুইটা পারো কিনা। বুঝছো কি বলছে? ব্যবসায় চুক্তি সম্পাদনে কমপক্ষে কতজন ব্যক্তি প্রয়োজন? ২ জন, ৩ জন, ৪ জন না ৫ জন? আর ২৬ নম্বর বলেছে অংশীদারি ব্যবসায় চুক্তি কত প্রকার? ২ প্রকার, ৩ প্রকার, ৪ প্রকার না ৫ প্রকার? দেখি সঠিক কথা কে দিতে পারে? সে জামিন বলছে ২৫ এর ক। হ্যাঁ সে জামিন, তুমি ঠিক বলেছো। দেখি বাকিরা কে কি বলছে। চলো বাকিদের কমেন্ট একটু পড়ে নেই। সবাই সবাই রেসপন্স করো, কেমন? সবাই রেসপন্স করতে হবে কিন্তু। দেখি অলরেডি অনেকগুলো কমেন্ট জমে গেছে, পড়ি। তুষ্মি বলছে ২৫ এর ক। হ্যাঁ ঠিক আছে, ২৬ এর ক। ওকে। আর রফিকুল বলছে ২৫ এর গ। তা হ্যাঁ ২৫ কেন? ২৫ এর গ কেন হবে? না, ৪ জন না তো, আবার ২ জন প্রয়োজন। ৪ জন কেন লাগবে? ২৬ এর ২। আচ্ছা চলো আমি বলেছি, কেমন? আচ্ছা বলে দেই। ব্যবসায় চুক্তি সম্পাদনে কমপক্ষে কজন ব্যক্তির প্রয়োজন? কমপক্ষে ২ জন লাগবে। কারণ একের জনের মধ্যে চুক্তি হয়, তাই না? বলছে কম পক্ষে। সর্বোচ্চ তো ৫ জন, ১০ জন, ২০ জন, ৭-৮ জন হতে পারে, তাই না? কিন্তু বিষয়টা কি? সর্বনিম্ন মানে কমপক্ষে, কমপক্ষে লাগবে কতজন? তাইলে ২ জন। সঠিক উত্তর হবে ২৫ এর ক। আর ২৬ বলছে অংশীদারি ব্যবসায় চুক্তি কত প্রকার? ২ প্রকার, ৩ প্রকার, ৪ না ৫ প্রকার? কি হবে? ৩ প্রকার। সেগুলো কি? একটা ছিল তোমার লিখিত চুক্তি, তাই না? এটা ছিল মৌখিক চুক্তি। এটা ছিল কি? নিবন্ধিত। তাই চুক্তি কত প্রকার? ৩ প্রকার। মৌখিক, লিখিত, আর এটা কি? নিবন্ধিত। ক্লিয়ার? হম। তো তারপর আমাদের পরে কি আছে? এই যে ছিল, এটা আমরা পড়েছি তাই না? ইনু, মিনু, দিনু, কয়জন? ৩ জন মিলে চুক্তিবদ্ধ হয়ে ব্যবসা করতে চায়, তাহলে তাদের ব্যবসার ধরন কোনটা? এক মালিকানা, অংশীদারি, নাকি সমবায়, না রাষ্ট্রীয়? আর সময় বলেছে কি ব্যাংকিং অংশীদারি ব্যবসায় সর্বনিম্ন সদস্য কত? ব্যাংকিং এর ক্ষেত্রে সর্বনিম্ন কতজন থাকতে হবে? ২ জন, ৩ জন, ৭ জন না ১০ জন? দেখি কে বের করে দিতে পারে। একসাথে তো দাও। ২৮। সে যাবেন চলে এসেছে ২৭ এর খ। ট্যাক্স কোড। শরীয়তে কি হবে? ২৭ এর খ। কেন ২৭ খ হবে? বলেছে ইনু, মিনু, তিনু মানে কয়জন বন্ধু? তা ৩ বন্ধু বা বান্ধবী মিলে চুক্তিবদ্ধ আছে। চুক্তিটা আছে কার সাথে? চুক্তিটা আছে অংশীদার ব্যবসার সাথে। তাহলে তাদের ব্যবসা কি হবে? অবশ্যই অবশ্যই হবে স্যার ২৭ এর খ, অংশীদারি ব্যবসায়। তাহলে ২৮ নম্বর কি হবে? সে যাবেন বলো। ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ী সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন? আহ সে জানে বলছে ২৮ এর গ।
দেখি এটা কি আসলে হবে না অন্য কিছু হবে, দেখি চলো খেয়াল করো। অংশীদারি বস, অংশীদারি অংশীদারি বিষয়টা ক্লিয়ার করতে হবে কিন্তু। দেখি কার কি কমেন্টস করছে। হ্যাঁ, রফিকুল এই প্রশ্ন 28 4 বলছে, একজন বলছে 10। কে আর কে? কাজী বলছে সি। আচ্ছা দেখো, ব্যাংকিং অংশীদারি ব্যবসায় কি বলছে, ব্যাংকিং অংশীদারি ব্যবসায়। আরে বা ব্যবসা তো অংশীদারি তাই না, তার সর্বনিম্ন কতজন হতে পারে? সর্বনিম্ন বলছে, সর্বোচ্চ বলে নাই। উত্তর কি হবে? উত্তর কিন্তু হবে 2 জন। তোমাদের 10 জন বলছে, এটা কিন্তু পাবলিক কোম্পানি, পাবলিক লিমিটেড। বলছো ব্যাংকিং এ 7 জন। আচ্ছা চলো আমাকে তাহলে একটু দেখি, এটা একটা কনফিউশন আছে তাই না, ক্লিয়ার করতে হবে। চাইতে হবে তাহলে কোথায় চাইতে হবে? এই যে আমাদের বোর্ড বইটা আছে না, চলো এখানে আমরা দেখবো এখানে কি বলা আছে। দেখো তো কি বলা আছে এখানে। একজন ব্যক্তি বলতে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 20 জনকে বোঝায়, মানে অংশীদার ব্যবসার ক্ষেত্রে। ব্যবসায়ী যদি ব্যাংকিং সংক্রান্ত হয়, তাহলে সদস্য সংখ্যা সর্বোচ্চ কজনের বেশি হতে পারে না? 10 জনের বেশি হতে পারে না। তার মানে দেখো সর্বনিম্ন তো 2 জনই আছে তাই না। আর সাধারণ ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ কতজন? 20 জন। আর ব্যাংকে হলে সর্বোচ্চ কত? 10 জন। কিন্তু সর্বনিম্ন কথা যেহেতু বলা নাই, তার মানে সর্বনিম্ন কতজন হবে? 2 জন। তাহলে এইবার তোমরা বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি আমার 2 জন হবে, নাকি 10 জন হবে, না 7 জন হবে? বলো 28 সঠিক উত্তর কি হবে? এইবার তোমরা বলো তো কি হবে সঠিক উত্তর 28-এর। হ্যাঁ, এই যে সেজন বুঝে গেছে, সঠিক উত্তর কি হবে? 2 জন। কারণ কি বলছে, হ্যাঁ তবে তোমরা যারা 7 জন বলছো এটা আছে, এটা কোথায় জানো? এটা হচ্ছে কোম্পানিতে, যৌথ মূলধনী কোম্পানি হলে তখন এটা 7 জন হইতো। রফিকুল বলছে 28 একর, দ্যাটস গুড। রফিকুল কিন্তু সঠিক উত্তর দিয়েছে, তার মানে ব্যাংকিং ও শুধু ব্যবসায়ী সদস্যদের সংখ্যা কতজন হবে? সঠিক উত্তর হবে 28-এর ক, 2 জন। কেমন? চলো এরপরে যে আমাদের কি আছে, এই যে দেখো, অংশীদারি কারবারের চুক্তির বিষয়বস্তু কতটি, এটা কিন্তু আমরা আছে, এই পর্যন্ত আমরা যাইনি। চলো আমরা আবার আমাদের সেই কাঙ্ক্ষিত বোর্ড বই ফিরে যাই। তোমাদের সবসময় বলি বোর্ড বই পড়ার কিন্তু কোনো বিকল্প নাই, বোর্ড বই বেশি বেশি করে পড়বা। তোমরা তো এটা কি ফাঁকিবাজি করে ফেলো। পরীক্ষায় কিন্তু আগে বাসায় এগুলো প্র্যাকটিস করবা, যে এই কর্মপত্র থাকবে হোমওয়ার্ক তোমাদের। অংশীদারি ব্যবসায়ের ধারণা ও বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করে উক্ত ব্যবসায়ের সুবিধা ও অসুবিধা বের করতে হবে। এবং অংশীদারের সুবিধা কি কি আছে আর অসুবিধা কি কি আছে, এই যে বইটা, কয়েকদিন পর কিন্তু বই তোমাদের এমনিও কাজে লাগবে না, কয়েকদিন পর বোর্ড পরীক্ষা। বইটা যত্ন করে লাভ নাই, প্রচুর দাগাও, দাগাইতে দাগাইতে পড়তে পড়তে বই একদম সিরা বেড়ে ফেলতে হবে। হ্যাঁ, প্রচুর বই দেখাতে হবে, আমি তো প্রচুর বই দেখাইতাম। এই দেখো এবার কি বলা আছে, অংশীদার ব্যবসায় চুক্তিপত্র, এটা পড়তে হবে। চলো পড়ি একটু। বলছে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে সম্পাদিত চুক্তির মাধ্যমে অংশীদারি ব্যবসা গঠিত হয়। চুক্তি মৌখিক হতে পারে, আবার চুক্তি লিখিত ও নিবন্ধিত হতে পারে। তবে মৌখিক, লিখিত ও নিবন্ধিত যেভাবেই হোক অংশীদারি ব্যবসা শুরু হতে পারে, তাই না? এখানে অংশীদারি ব্যবসা কিছু কি বলা আছে, কিছু বৈশিষ্ট্য কথা বলা আছে। দেখো এই ওয়ার্ডটা খেয়াল করবা, হ্যাঁ এগুলোর পক্ষে আসে যে 1932 সালের অংশীদারি আইনে বলা হয়েছে, কি বলা হয়েছে? বলা হয়েছে অংশীদারি সম্পর্ক সৃষ্টি হয় চুক্তি থেকে, মর্যাদা থেকে নয়। পরীক্ষায় যে প্রশ্নটি আসে, এই লাইনটা যদি কোটেশন করে কোর্টকে তুলে দেয়, অংশীদারি সম্পর্ক সৃষ্টি হয় চুক্তি থেকে, মর্যাদা থেকে নয়, এটি কত সালে অংশীদারি আইনে বলা আছে? তাহলে সঠিক উত্তর হবে কি? 1932। এটা গুরুত্বপূর্ণ ছিল। এবার আসো, এটা খুবই গুরুত্বপূর্ণ। অংশীদারি ব্যবসায় চুক্তিপত্রে বিষয়বস্তু, এই যে আমরা চুক্তিটা করবো, বললাম যে সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 20 জন। আর ব্যাংকিং হলে সর্বনিম্ন 2 জনই থাকবে, সর্বোচ্চ থাকবে 10 জন। এই চুক্তিপত্রে কি কি বিষয়বস্তু আছে সেগুলো আমার কি করতে হবে? জানতে হবে। তাহলে দেখো তো এই পয়েন্টগুলো একটু এই পয়েন্টগুলো 14টা বা 17টা পয়েন্ট আছে, দেখো কয়টা, এই যে 17টা পয়েন্ট আছে। হ্যাঁ, পয়েন্টগুলো মুখস্থ করা না, জাস্ট কি করবা, একবার পরে রিডিং করবা, যাতে এখান থেকে যে প্রশ্ন আসে যে অংশীদারি ব্যবসায় চুক্তিপত্রে বিষয়বস্তু কতটি, সেটা ক দেব, সেটা করে দেবো আমরা 17টি। 17টার নাম মনে রাখার প্রয়োজন নেই, বাদ কিন্তু নামগুলো দিয়ে রিডিং করবা, যাতে কখনো যদি পরীক্ষা চলে আসে অপশন থেকে তুমি যেন নতুন নাম মনে হয়, কিছু যেন অ্যান্সার ভাবতে পারো বা করতে পারো। তো যদি দেখে নেই কি কি সেই 17টা বিষয়বস্তু কি কি ছিল। অংশীদার ব্যবসার নাম ও ঠিকানা, নাম ও ঠিকানা দিতে হবে। ব্যবসার প্রকৃতি, উদ্দেশ্য, আওতা দিতে হবে।
ব্যবসায়ের কার্যকাল বা স্থায়িত্ব দিতে হবে, অংশীদারের নাম লাগবে, ঠিকানা ও পেশাও দিতে হবে। দেখো বলা আছে ব্যবসায়ের মোট মূলধনের পরিমাণও কি করতে হবে? মূলধনের পরিমাণও দিয়ে দিতে হবে। আরো যেটা লাগবে, প্রত্যেক অংশীদারের প্রদত্ত মূলধনের পরিমাণ ও পরিশোধ পদ্ধতি লাগবে, ব্যবসায়িক পরিচালনা নিয়মাবলী। ব্যবসায় পরিচয় কি লাগবে? নিয়মাবলী লাগবে। আরো লাগবে যে সকল অংশীদার প্রত্যক্ষভাবে ব্যবসায় পরিচালনা করবেন তাদের পরিচিতি লাগবে, ব্যবসায় লাভ লোকসানের বর্ণনা পদ্ধতি লাগবে, অংশীদারদের দায়িত্ব, ক্ষমতা ও অধিকার। ১১ নাম্বার যে বিবেচ্য বিষয়টা কি, যে ব্যাংকে হিসাব খোলা হবে তার নাম, ঠিকানা ও হিসাবের ধরন, এগুলো কিন্তু প্রয়োজন। আরো কি লাগবে? লাগবে ব্যাংকের হিসাব পরিচালনাকারী ব্যক্তিগণের নাম, নতুন অংশীদারের গ্রহণ ও পুরাতন অংশীদারের বিদায়ের নিয়মাবলী। কেমন? লাগবে অংশীদারদের মৃত্যুতে তার অংশ নির্ধারণ, সংরক্ষণ ও পরিশোধ পদ্ধতি। আরো লাগবে অংশীদারদের অবসর গ্রহণ ও বহিষ্কারের পদ্ধতি, এবং সর্বশেষ যা লাগবে, ভবিষ্যতে বিরোধ দেখা দিলে তার মীমাংসা পদ্ধতি। আর ১৭ নাম্বার লাগবে বিলোপ সম্পর্ক। এটা না খুবই গুরুত্বপূর্ণ। বিলোপ সাধারণ পদ্ধতি। এখানে পরীক্ষায় আদৌ করে প্রশ্নই আসে এই বিলোপ সাধন পদ্ধতি থেকে। আমরা এরপরে আজকে কিন্তু শেষের দিকে একটা আলোচনা করব কিভাবে একটা অংশীদার ব্যবসায় প্রতিষ্ঠান বিলোপ সাধন হয়। বিলোপ মানে কি? শেষ হয়ে যায়, ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, ফুরিয়ে যায়, হারিয়ে যায়। তাহলে এই ১৭ পয়েন্ট আলোচনা করলাম, হ্যাঁ? দেখো, এবং অংশীদার ব্যবসায় নিবন্ধনের কথা বলা আছে। এটা আমরা দেখব। তার আগে চলো আমরা দেখে নেই একটা এমসিকিউ যেটা একটু আমরা আলোচনা করছিলাম। বলো এই ৩০ নম্বর প্রশ্নের উত্তর কি হবে এবার? যে অংশীদারি ব্যবসায় চুক্তিপত্রে বিষয়বস্তু কতটি? ৮টি, ১২টি, ১৭টি না ২০টি? আর ১৯ নাম্বার বলবা অংশীদারি ব্যবসায় সফলতা নির্ভরশীল কোন বিষয়ের উপর? এটা কি নিবন্ধন, মূলধন সরবরাহ, দায়-দায়িত্ব, নাকি পারস্পরিক আস্থা ও বিশ্বাস? সঠিক উত্তর কোনটা হবে আমাকে বলো। ২৯ এর কত হবে আর ৩০ এর কত হবে বলে ফেলো। দেখি কে কমেন্টস করছো। সে বলছে ২৯ এর ৪। হ্যাঁ ঠিক আছে। তাহলে তুমি ৩০ নাম্বারটা বলো, সে যাবেন। আর এখানে আজান দিচ্ছে, আমরা ২টা মিনিট একটু আজানটার জন্য বিরতি দেই। তোমরা ততক্ষণ ৩০ আর ৩০ নাম্বার প্রশ্ন ভাবে থাকো, কমেন্টস করে আমাকে জানাও ২৫ আর ৩০ এর সঠিক উত্তর কত হবে। কেমন? চলো, আমি ২ মিনিটে বিরতি দিচ্ছি, আজানের বিরতি। ততক্ষণ তোমার ২৯ আর ৩০ নাম্বারটা কি সঠিক উত্তর কি হবে আমাকে কমেন্টস করে জানাও। চলো, আজান শেষ, আমরা শুরু করি, দেখি কমেন্টস গুলো পড়ি। সেজন বলছে ২৯ এর ৪। হ্যাঁ এটা ঠিক আছে, ৩০ হয়ে যাবেন। তুমি ৩০ নাম্বারটা বলো কত হবে। রফিকুল বলছে ৩০ এর ঘর, দ্যাটস গুড। অংশীদার কারবারের কি চুক্তিপত্রের বিষয়বস্তু কতটি? ১৭টি। একটু আগে কিন্তু পড়িয়েছি। তুষ্মি কি বলছে? তুষ্মি, আমি হচ্ছে না, আজানের জন্য ২ মিনিট একটু বিরতি দিয়েছিলাম, হ্যাঁ? তোমাদের বলছে আমাদের, তুমি খেয়াল করোনি, আমরা কিন্তু ব্যাক করেছি। তুষ্মি এখন কি তুমি আমার কথা শুনতে পাচ্ছ কিনা বলো। তুষ্মি বলো তো ২৯ এর উত্তর কি হবে আর ৩০ উত্তর কি হবে আমাকে বলো। সে যেমন ৩০ এর ক না, সে যাবে ৩০ কত হবে না, তুমি তো ভুল বলে ফেললাম আমনি। ৩০ কি হবে এটা? ৩০ উত্তর হবে কত? গ ১৭টি। একটু হ্যাঁ এবার ঠিক বলছি। ৩০ কি গ ১৭টি, একটু কিন্তু আমি বলেছি। কেমন? তুষ্মি কি বলছো? আচ্ছা তুষ্মি বলছো, হ্যাঁ স্যার। তুষ্মি তো বলো ৩০ উত্তর কি হবে, একটু আমি বলে দিয়েছি কিন্তু। বলো ৩০ উত্তর কি হবে? উম, হ্যাঁ ৩০ গ, দ্যাটস গুড। চলো আবার আমরা কোথায় চলে যাই, আমরা আবার আমাদের সেই কাঙ্ক্ষিত বোর্ড বই ফিরে যাই। এখানে কি ছিল? আমরা তোমাদের কিন্তু ভালো দেখতে পাচ্ছি ভোট বই কিন্তু পরীক্ষায় হুবহু প্রশ্ন চলে আসে, হ্যাঁ? ভোট বই খুব তাকায় তাকায় পড়তে হবে। দেখো এইখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, না পড়লেই নয়। চলো আমরা একটু পড়ি, হ্যাঁ? বলছে বাংলাদেশে অংশীদারি আইনে ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক করা হয়নি। বাংলাদেশের আইন ১৯৩২ সালে কি অংশীদার প্রতিষ্ঠান নিবন্ধন করা বাধ্যতামূলক নয়। তবে নিবন্ধন বাধ্যতামূলক না হলেও অনিবন্ধিত অংশীদারি ব্যবসা থেকে নিবন্ধিত ব্যবসায়ীগুলো বেশ কিছু ওদের সুবিধা ভোগ করে। নিবন্ধিত অংশীদারি ব্যবসায় যে কোনো অংশীদারি অপর কোন অংশীদারের বিরুদ্ধে চুক্তিতে উল্লেখিত অধিকার আদায়ের জন্য মামলা করতে পারে না, পারে, যা অনিবন্ধিত ব্যবসায় পারে না। নিবন্ধিত না হলে চুক্তিতে উল্লেখিত অংশীদার ব্যবসা আদায়ের জন্য অপর কোন তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা করতে পারে না।
অন্যদিকে তৃতীয় কোনো পক্ষ যদি অনিবন্ধিত অংশীদারি প্রতিষ্ঠান বা অংশীদারের বিরুদ্ধে মামলা দায়ের করে, শুধু অনিবন্ধিত হওয়ার কারণে বাদী পক্ষের বিরুদ্ধে পাল্টা পাওনা দাবি করতে পারে না। তাছাড়া অনিবন্ধিত অংশীদারি প্রতিষ্ঠান তৃতীয় কোনো পক্ষের বিরুদ্ধে ১০০ টাকার বেশি, কত টাকার বেশি? ১০০ টাকার বেশি পাওনা আদায়ের জন্য মামলা করতে পারে না। সুতরাং বলা যায় নিবন্ধিত অংশীদারি ব্যবসায়ী যেহেতু অনিবন্ধিত ব্যবসায়ী থেকে কিছু বেশি সুবিধা ভোগ করে, সেহেতু অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন করাটাও বেশ যৌক্তিক। দেখো বলছে অংশীদারি ব্যবসায় নিবন্ধন করার জন্য আবেদনপত্রের সাথে যে সকল বিষয় উল্লেখ করতে হয় সেগুলো নিচে দেওয়া হলো। এই যেগুলো কিন্তু লাগবে, হ্যাঁ? চাস তার মানে এখানে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল, এই লাইনটা গুরুত্বপূর্ণ ছিল। এই যে যদি অনিবন্ধিত হয় কি হইতে পারে? এই যে খেয়াল করো, এই ১০০ টাকা কি করতে পারে না? বেশি পাওনা আদায়ের জন্য মামলা করতে পারে না। যেমন যদি তোমাদেরকে আমি একটু উদাহরণ দিই। ধরো আমি আর সেজান মিলে একটা অংশীদারি ব্যবসা করছি, হ্যাঁ? করার পরে আমাদের কোনো নিবন্ধন হয় না। আমরা মৌখিক চুক্তিতে আমরা ব্যবসাটা পরিচালনা করছি। এখন তুশমি আর ওইদিকে হচ্ছে রফিকুল আইসা আমাদের থেকে বাকিতে পণ্য নিল, নিয়া আমাদের থেকে ৫০,০০০ টাকার পণ্য বাকিতে নিছে। নিছে, ভালো কথা। এখন তারা ২ জন আমাদের টাকাটা ব্যাক দিচ্ছে না। আমাদেরকে প্রচুর ঘোরাচ্ছে। টাকাটা মাইরা দিছে। যদিও তুশমি আর রফিকুল ভালো ছেলে-মেয়ে, এরা আমাদেরকে মারবে না আমি জানি। তাও ধরে নিচ্ছি। এজন্য কি করেছে? আমাদের টাকাটা নিয়ে হজম করে ফেলছে। আমাদের টাকাটা দিচ্ছে না। এখন যেহেতু আমি আর সে যে আমাদের যে অংশীদারি ব্যবসায়ী প্রতিষ্ঠানটা আমরা কোনো নিবন্ধন করিনি, আমরা যদি এদের নামে মামলা করতে পারব না। আর সেদিন বা আমি যদি চাইয়াও যদি মামলাটাও করি যে আমরা এখন কি করব? রফিকুল আর তুশমির নামে মামলা করব, আমরা সর্বোচ্চ ৳১০০ টাকার জন্য মামলা করতে পারব। তারা কিন্তু আমাদেরকে ৳৫০,০০০ মাইরা ফেলছে, হ্যাঁ? খেয়ে ফেলছে। বাট্টুকে নিয়েই গেছে। কিন্তু আমরা মামলা করতে পারবো সর্বোচ্চ কত টাকার জন্য? সর্বোচ্চ ৳১০০ টাকার জন্য মামলা করতে পারবো। সো এই যে অ্যামাউন্ট ১০০ মানে এটা কিন্তু খুবই গুরুত্ব। পরীক্ষায় কিন্তু এখানে ১০০ তে প্রশ্ন আসে। এই ওয়ার্ডটা খেয়াল করতে হবে। এই যে খেয়াল করো। এই যে অংশীদারি প্রকারভেদ এখান থেকে প্রশ্ন আসে এবং এখান থেকে সৃজনশীল প্রশ্নও আসে। এটা খুবই, খুবই, খুবই গুরুত্বপূর্ণ। এটা পড়তে হবে। চলো পড়ি। বলছে তাই কমার্সটা পরীক্ষায় কে কমার্স করলো? আচ্ছা। কাজী বলেছিল অনেক আগে। কাজী এখন হাওয়া হয়ে গেছে। চলো পড়ি। অংশীদারি প্রকারভেদ, হ্যাঁ? অংশীদারি ব্যবসায়ের অংশীদারগণ ব্যবসায় বিভিন্ন ধরনের অবস্থা, সুযোগ সুবিধা ও দায়িত্ব কর্তব্য বিবেচনা করে পছন্দ মতো অংশীদার হতে পারে। কেমন? বিভিন্ন প্রকার অংশীদারদের ধারণা ও বৈশিষ্ট্য উল্লেখ করা হলো। একটু দাঁড়াও, আমার ল্যাপটপ চার্জারটা একটু শেষের দিকে। আমি একটু আমার চার্জারটা নিয়ে আসি, হ্যাঁ? তোমরা একটু কষ্ট করে, বেশি না, ২ টা মিনিট একটু হোল্ড করো। আমি চার্জারটা নিয়ে আসি। চার্জার ছাড়া আসলে এই মুহূর্তে ক্লাস নিতে কষ্ট হয়ে যাবে। আমি চাটা নিয়ে আসি। তোমরা ১ টা মিনিট দাঁড়াও, ১ টা মিনিট, হ্যাঁ? জাস্ট 1 মিনিট আমি চাটা নিয়ে আসি। বেশিক্ষণ লাগবে না। একটু ধৈর্য ধরো। একটু। হুম। ওকে, ডান। শুনতে পাচ্ছ কিনা বলো? কোথায়? বাকিরা কোথায়? তুশমি, শিহাজাবিন, রফিকুল, মিথিলা। মিথিলা কিন্তু আজকে রেসপন্স করতে পারে না, হ্যাঁ? শুনতে পাচ্ছ কিনা বলো তো? এই কমেন্টস গুলো, হ্যাঁ, তুশমি বলছে আছি স্যার। ওকে, আছি রে ভাই, আছি, হ্যাঁ? ঠিক আছে, শুনছি। আসো, আমরা পড়তেছি বিভিন্ন প্রকার অংশীদার ধারণা ও বৈশিষ্ট্য একটু যদি জেনে নিই। বলছে অংশীদার কত প্রকার, দেখো সাধারণ অংশীদার আছে, ঘুমন্ত অংশীদার, আরো কি আছে? নামমাত্র অংশীদার, আপাতদৃষ্টিত অংশীদার, সীমিত অংশীদার, হ্যাঁ? আচরণে অনুমিত অংশীদার, মানে কয়টা দেখো তো? আচরণ অনুমিত অংশীদার ১ টা, সীমিত অংশীদার ২ টা, আপাতদৃষ্টিত অংশীদার ৩ টা, নামমাত্র অংশীদার ৪ টা, আরো আছে ঘুমন্ত অংশীদার আর সাধারণ অংশীদার। মনে রাখবা তাহলে অংশীদারি ব্যবসায়ে ক ধরনের অংশীদারের কথা বলা আছে? ৫ ধরনের। কিভাবে মনে রাখবো? রাইজ ইউর হ্যান্ড অ্যান্ড কাউন্ট ইউর ফিঙ্গার। তোমার হাতে কয়টা আঙ্গুল আছে? ৫ টা। তার মানে অংশীদারি ব্যবসায় প্রকারভেদ কত প্রকার? ৫ প্রকার। প্রথমটা কি? সাধারণ অংশীদার। চলো আমরা জেনে নেই কিভাবে বুঝবো কোনটা কে সাধারণ অংশীদার। বলেছে অংশীদারগণ ব্যবসায়ের মূলধন বিনিয়োগ এবং সক্রিয়ভাবে ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করে। অংশীদারের দায় অসীম, চুক্তি অনুযায়ী লাভ বা ক্ষতির অংশ পায়, শুধু উল্লেখ থাকলে ব্যবসা পরিচালনা পারিশ্রমিক পায়। তার মানে সাধারণ অংশীদার কি করে? তারা ব্যবসাটা পরিচালনা করে। ব্যবসায় যত কাজ এরা কারা করে? সাধারণ অংশীদারগণ এ ব্যবসায় সকল কার্যক্রম পরিচালনা করে থাকে। এর দায় কি?
এর দায় অসীম। এই ২ টা পয়েন্ট শুধু মনে রাখবা। এই যে দেখো, এই যে মাউসটা দেখো দেওয়া আছে, হ্যাঁ? অংশীদারি ব্যবসায়ের মূলধন বিনিয়োগ এবং ছোট ব্যবসা পরিচালনা করতে অংশগ্রহণ করে, তাই না? এই যে দায় কি? দায় হচ্ছে স্যার অসীম। চলো। এরপর ছিল কি ঘুমান্ত অংশীদার। এই যে অনেকে যে ঘুমায়ে পড়ে না? এই ঘুমানো ব্যক্তির জন্য কি? ঘুমন্ত অংশীদার। ইংলিশে বলে স্লিপিং পার্টনার। চলো একটু জেনে নেই কি বলছে এখানে? বলেছে অংশীদারগণ ব্যবসায় মূলধন বিনিয়োগ করে চুক্তি অনুযায়ী লাভের অংশ পায়। অধিকার থাকা সত্ত্বেও সক্রিয়ভাবে ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না। অংশীদারের দায় সসীম। ব্যবসায় কোনো কাজের জন্য তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধ নয়। দেখো এখানে ২-৩ টা বৈশিষ্ট্য না জানলেই নয়। সেগুলো কি? একটা কি বলতো? অধিকার থাকা সত্ত্বেও সক্রিয়ভাবে ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না। মানে একে ব্যবসা চালায় না, ব্যবসায় সিদ্ধান্ত নেয় না। এর দায় কি? সসীম। তাহলে সাধারণ সে দায় কি? অসীম। আর ঘুমানো সে দায় কি? সসীম। মনে থাকবে? আর সাধারণ সে কি করে? ব্যবসায় বিনিয়োগ করে এবং সক্রিয়ভাবে ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে। অপরদিকে ঘুমন্ত অংশীদার কি করে? সক্রিয়ভাবে ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না। কে কমেন্টস করলো? সে যাবেন। আচ্ছা শুনতে পাচ্ছ? গুড। রফিকুল বলছো? আচ্ছা বইয়ে ৬ ধরন আছে। হ্যাঁ, বইয়ে ৬ ধরন অনেক সময় এটা কি হয়? বইয়ে যে তোমাদের ভাষণ আছে না? ভাষণ অনুযায়ী আগে পরে হয়ে যায়। আচ্ছা তাহলে রফিকুল আমাকে বলো তো বাকি যে ১ ধরন আছে সেটা কি? কমেন্টসে জানাবা। মূল অংশীদার গেল। এবার আসো দেখো নামমাত্র অংশীদার। সেটা কি? বলেছে অংশীদারগণ ব্যবসায় মূলধন বিনিয়োগ করে না। এরা কি? এরা ব্যবসায় বিনিয়োগ করবে না। বলছে ব্যবসায় পরিচালনা অংশগ্রহণ করে না। চুক্তিতে লাভের অংশ বা নির্দিষ্ট অর্থের বিনিময়ে নিজের সুনাম ব্যবহারের অনুমতি দেয়। অংশীদারের দায় সাধারণ অংশীদারের মতো অসীম নয়। তবে কোন তৃতীয় পক্ষ যদি তাকে অংশীদারদের মনে করে ঋণ দেয় এবং তা প্রমাণ করতে পারে, তাহলে সেই ঋণের জন্য সাধারণ অংশীদারের ন্যায় দায়বদ্ধ। তার মানে নামমাত্র অংশীদার কি করে না? যেমন আমি একটু আগে দেখলাম সাধারণ অংশীদার ও ঘুমন্ত অংশীদার কি করে? তারা কিন্তু ব্যবসায় টাকা দেয়, মূলধন বিনিয়োগ করে। কিন্তু নামমাত্র যে অংশীদার আছে ইংলিশে বলে নমিনাল পার্টনার, এরা কি করে না? এই যে ব্যবসায় মূলধন বিনিয়োগ করে না, আবার এরা ব্যবসায় পরিচালনাও করে না। এরা কি করে? শুধুমাত্র নিজের সুনাম ব্যাপারে অনুমতি দেয়। যেমন একটা উদাহরণ দিই, ধরো তার নাম নেব। ধরো একজন ভালো একজন মানুষ, তাই না? ধরো আমাদের সে যাবেন, সেখানে কি না সে যাবেন, ধরো আমাদের পরিমণি, নায়িকা পরিমণির নাম সবাই শুনছি না? সে তো সেলিব্রিটি, তাই না? সবাই তাকে পছন্দ করে, সবাই তাকে এক নামে চিনে। এখন তুষ্মি, সে যাবেন, হ্যাঁ, তারপর মিথিলা, এরা সবাই ঠিক করলো কি এরা একটা বিজনেস করবে, যে ব্যবসা করবে। দেখলো এই ব্যবসার মধ্যে আমরা সবাই দেখলাম এর মধ্যে কে আছে? এই ব্যবসার একজন অংশীদার হিসেবে আছে কে? নায়িকা পরীমনি আছে। তাহলে আমরা সবাই কি করব? আমরা তড়িঘড়ি করে সবাই এদের থেকে কি করব? এদের থেকে পণ্য কিনবো, কেনা বেচা করবো। কারণ কি? ওই যে পরীমনি নামটা যা আছে, পরীমনি তাদের কাছে কোনো টাকা পয়সা দেয় নাই, সে ব্যবসা পরিচালনা করছে না, পরিচালনা আসলে আমরাই করছি। সে তো কি দিয়েছে? তার নামটা ব্যবহার করার অধিকার দিয়েছে। তাহলে পরীমনি এই ব্যবসায় কি? সেই ব্যবসায়ের নামমাত্র অংশীদার। কেমন? চলো তারপর আমরা জেনে নিব কি? এই যে দেখো আপাত দৃষ্টিতে অংশীদার এটা কি? চলো একটু পড়ি। বলেছে এই জাতীয় অংশীদারগণ ব্যবসায় থেকে অবসর গ্রহণ করার পরও মূলধন উত্তোলন না করে তা ঋণ হিসাবে ব্যবসায় জমা রাখে। প্রকৃতপক্ষে এই জাতীয় ব্যক্তিগণ ব্যবসায় কি? পাওনাদার। তবে কোন সাধারণ অংশীদার গণবিজ্ঞপ্তি না দিয়েও ব্যবসায় এভাবে থেকে গেলে ব্যবসায় কোনো কাজের জন্য তৃতীয় পক্ষের নিকট কি থাকবে না? দায়ী হবে, দায়ী। দায়ী থাকবে না এমন না, দায়ী থাকতে হবে। যদি আমি আবার একটু সঙ্গে গুছিয়ে বলি, এক কথায় কি? ধরো এরা কি ব্যবসা থেকে কি পরিচালনা করছে, আর তারপরে কি আছে? এদের যে মূলধনটা ফেরত নেয়নি, যেটা বিনিয়োগ করছিল এটা এদের এখানেই রেখে দিয়েছে। এরা ব্যবসার জন্য কি দায় স্বরূপ, কারণ এরা তো আরেকজন না, ব্যবসাটা ওরা পরিশোধ করতে হবে। এরপর আছে দেখো সীমিত অংশীদার। চলো আমরা দেখি সীমিত অংশীদার কি বলা আছে। চুক্তি অনুযায়ী কোনো অংশীদারের দায় সীমাবদ্ধ হলে বা আইন অনুযায়ী সকল অংশীদারদের সমন্বিত কোনো নাবালককে সুবিধা প্রদানের জন্য অংশীদার করা হলে তাকে সীমিত অংশীদার বলা হয়। কি বলছে? দেখো চুক্তি অনুযায়ী কোনো অংশীদারের দায় সীমাবদ্ধ হলে বা আইন অনুযায়ী সকল অংশীদারদের সমন্বিত কোনো নাবালক সুবিধা প্রদানের জন্য অংশীদার করা হলে তাকে সীমিত অংশীদার বলে।
আবার বলা আছে অংশীদার দায় ব্যবসায় বিনিয়োজিত মূলধনের পরিমাণ দায় সীমাবদ্ধ, পরিচালনা অংশগ্রহণ করে না, চুক্তি অনুযায়ী কোন নাবালক ব্যক্তি এরূপ অংশীদার হতে পারে। যেমন আমি যদি রফিকুলের কথা বলি, ইনানের কথা বলি, মিকেলের কথা বলি, হ্যাঁ, তুষ্মির কথা বলি, শেজাবিনের কথা বলি, দেখো তো তোমাদের তো 18 বছর বয়স হয়নি, 18 বছর বয়স হয়েছে, হয়নি। এখন আমি যদি তোমাদেরকে অংশীদার করে একটা ব্যবসা শুরু করি, তাহলে তোমরা এই ব্যবসায় কি হবা? তোমরা হবে এই ব্যবসায় সীমিত অংশীদার, তাই না? কারণ বলা আছে চুক্তি অনুযায়ী কোনো অংশের দায় সীমাবদ্ধ হলে বা আইন অনুযায়ী সকল অংশীদার সম্মতিতে কোন নাবালককে যদি সুবিধা প্রদানের জন্য অংশীদার করা হয়, তাহলে তাকে বলা হয় সীমিত অংশীদার। এরপর দেখো সর্বশেষ ছিল কি? আচরণে অনুমিত অংশীদার। এরা কারা বলেছে? কোনো ব্যক্তি যদি ব্যবসায় অংশীদার না হয়েও মৌখিক কর্মকর্তা বা কথাবার্তা, লেখা বা অন্য কোনো আচরণের দ্বারা নিজেকে ব্যবসায় অংশীদার হিসেবে পরিচয় দেয়, তাকে বলবো কি? আচরণে অনুমিত অংশীদার বলা হয়। বলা আছে যদি কেউ তার আচরণে প্রভাবিত ঋণ দেয় বা চুক্তি করে, তাহলে সে অংশীদারই কি থাকবে? তাই থাকবে। এতে ব্যবসায় বাকি অংশীদাররা কি থাকবে না? তাই থাকবে না। দেখবা কিছু কিছু লোক আছে এরা কি একটু বাটপার প্রকৃতির, হ্যাঁ, সবার নাম ভাঙা খাইতে পছন্দ করে। বলে আমি তমুক, আমি তমুক, আমি অমুক কোম্পানির মালিক, তমুক কোম্পানির মালিক। আসলে কিন্তু সে কি? সে একটা ভুয়া, সে একটা ফ্রড, বাটপার। তার মানে সে আসলে অংশীদার না, কিন্তু তার আচার আচরণে ভাবে বোঝাচ্ছে কি সে না জানি কত বড় অংশীদার, তাই না? তার মানে এটাই হচ্ছে আচরণে অনুমিত অংশীদার। দেখো এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা? এখানে এখানে প্রশ্ন, গরম মার্কে প্রশ্ন আসে, প্রতিপক্ষ বলে দিবে, বলবেন অমুক কি বা তুমি কোন ব্যবসায় কোন ধরনের অংশীদার। এবার কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে এবং এমসিকিউ তে আসতে পারে। এরপর আমরা যেটি না জানলে নয় সেটা কি? অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন। খুবই খুবই গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে প্রশ্ন আসে, শতভাগ বলে দিলাম। এখান থেকে একটা প্রশ্ন আসবে, আসবে, আসবেই। আমাদের অংশীদারি বিলোপ সাধনে যাওয়ার আগে চলো তোমাদের কার কি এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা না বুঝতে পারছো আমার কমেন্টস করে, আমি তোমাদের কমেন্টস জানাতে চাচ্ছি। দেখি কে কমেন্টস করলো। সে যাবেন। আচ্ছা, সে বুঝেছে। চলো আমরা এখন আলোচনা করবো কি ব্যবসায় বিলোপ সাধন, কেমন? দেখি আর কে কি বলছে। আচ্ছা, তাহলে চলো আমরা শুরু করি বিলোপ সাধন ঘটনা, তাই না? চলো আমরা যদি পড়ি। দেখো অংশীদার ব্যবসায় বিলোপ সাধনে কি বলা আছে? বলা আছে অংশীদারি ব্যবসা নির্দিষ্ট সময়ের জন্য বা নির্দিষ্ট কাজ সম্পাদনের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। 1932 সালে অংশীদারি আইনে 39 ধারা, এই ধারাটা মুখস্থ করে ফেলবা সবাই। কত ধারা? 39 ধারা। সবাই খাতা কলম নাও এবং নোটস করে ফেলো। অংশীদার ব্যবসা বিলোপ সাধনের কথা কত ধারায় বলা আছে? 1932 সালে আইনের 39 ধারায় বলা আছে। কি বলা আছে? সকল অংশীদারের মাধ্যকার অংশীদারি সম্পর্কে বিলোপ সাধনই হচ্ছে অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন। অংশীদারি আইনের বিধান অনুসারে বিভিন্ন প্রক্রিয়া অংশীদারি ব্যবসায় বিলুপ্ত হতে পারে। দেখো তো কয়টা? একটা আছে সকলে একমত হয়ে বিলুপ্ত হতে পারে, বাধ্যতামূলক বিলুপ্ত হতে পারে, আর কি আছে বিশেষ ঘটনা সাপেক্ষে বিলুপ্ত হতে পারে, বিজ্ঞপ্তি দ্বারা বিলুপ্ত সাধন, আর কি আছে আদালত নির্দেশে বিলুপ্ত সাধন, তাই না? তার মানে এইগুলো কি করতে হবে? একটু আবার একটু কি করতে হবে? মুখস্থ করে ফেলতে হবে। প্রথমে কি ধারা মুখস্থ করতে হবে। ধারাটা কি? মুক্তিযুদ্ধ আইন 1932 সালে কত ধারা? এই যে দেখো 1940 ধারা, দেখছো 39 ধারা মুখস্থ করে ফেলতে হবে এটা। 29 ধারায় কি বলা আছে? সকলে একমত হয়ে বিলোপ সাধন, সেটা কি বলছে? অংশীদারি আইনের দেখো 40 নং ধারা অনুসারে সকল অংশীদারদের সম্মতিক্রমে ব্যবসায় বিলোপ সাধন হতে পারে। তার মানে এটা কি? সকল অংশীদার আমরা 5 জন মিলে ব্যবসাটা করবো, আমরা যদি সবাই মিলে সিদ্ধান্ত নেই না আমরা ব্যবসাটা করবো না, ব্যবসার কাজ শেষ, ব্যবসা কি শেষ হয়ে যাবে, ব্যবসাটা নষ্ট হয়ে গেল, ভেঙে গেল, শেষ হয়ে গেল। এটা কোন ধারায় বলা বলা হচ্ছে? আইনের 40 নং ধারায় বলা আছে বাধ্যতামূলক বিলোপ সাধন, সেটা কি বলেছে? অংশীদার আইনের 41 ধারা অনুসারে
নিম্নলিখিত দুটি কারণে বাধ্যতামূলক ব্যবসা ঘটতে পারে, সেগুলো কি? একজন ব্যতীত সকল অংশীদার অথবা সকল অংশীদার ব্যতীত একজন যদি দেউলিয়া বলে বিবেচিত হয়, কিংবা কোনো কার্য দ্বারা ব্যবসায়টি যদি আইন বিরুদ্ধ বা অবৈধ হয়ে পড়লো। সেটা কি? ধরো আমরা সবাই বিরাট ব্যবসা শুরু করছি, এখন আমাদের ব্যবসাটা কি হয়ে গেছে, একটা অন্যায় কাজ করে ফেলছে, একটা অনৈতিক কাজ। হ্যাঁ, ধরো, দেশে অস্ত্র বা আর্থিক নিরাপত্তা আইনে অবৈধ, হ্যাঁ, আমরা মাদক ব্যবসা করছি। তার মানে এগুলো কি, এগুলো কিন্তু আইনে নেই। যখন ব্যবসা কি হয়ে যাবে, বাধ্যতামূলক ভাবেই বিলুপ্ত হয়ে যাবে। ধারা কিন্তু 41 1932 সালে 41 নম্বর ধারা মনে রাখতে হবে। আরো আছে কি দেখো, বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন, সেটা কি বলেছে? অংশীদারি আইনের 42 নম্বর ধারায় বলা হয়েছে যে অংশীদারি চুক্তিতে উল্লেখিত নিম্নোক্ত যে কোনো কারণে বিলোপ সাধন হতে পারে। কি কি সেগুলো? ব্যবসায় নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলে, ব্যবসায় নির্দিষ্ট কাজ শেষ হয়ে গেলে, কোনো অংশীদারের মৃত্যু হলে। কি কি খেয়াল করো? ব্যবসায় নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলে হতে পারে, ব্যবসায় নির্দিষ্ট কাজ শেষ হয়ে গেলে হতে পারে, কোনো অংশীদারের মৃত্যু হলে হতে পারে। আবার বলছে আদালত কর্তৃক কোনো অংশীদার যদি দেউলিয়া ঘোষিত হয়, তাহলে এই 4টা কারণে কি হইতে পারে? অংশীদার ব্যবসায় বিশেষ ঘটনা সাপেক্ষে অংশীদার 1932 সালে 42 নম্বর ধারায় বিবেচনা করতে পারে। এরপর আছে বিজ্ঞপ্তি ধারা বিলোপ সাধন, সেটা কি বলেছে? অংশীদারি আইনে 23 নম্বর ধারায় বলা হয়েছে যে ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে কোনো অংশীদার লিখিত বিজ্ঞপ্তি দ্বারা অন্য অংশীদারের কাছে ব্যবসায় বিলোপের ইচ্ছা প্রকাশ করলে এ ধরনের ব্যবসায় বিলুপ্ত হয়। বলা আছে আদালতের নির্দেশে বিলোপ সাধন, সেটা আবার কি, এটা গুরুত্বপূর্ণ, খেয়াল করবা। অংশীদারি আইনে 44 ধারায় বলা হয়েছে যে নিম্নোক্ত কোনো কারণে আদালতে অংশীদারি ব্যবসায় বিলুপ্ত ঘটতে পারে, সেগুলো কি? আমার বলা আছে কোন অংশীদার মস্তিষ্ক বিকৃত হলো, মানে যদি সে পাগল হয়ে যায়, তাই না, এই যে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, ব্যবসায় বিলুপ্ত হতে পারে। বলেছে কোন অংশীদার দায়িত্ব পালনে চিরতরে অসমর্থ হলে। বলেছে কোন অংশীদার অসদাচরণের জন্য অংশীদারের মধ্যে আস্থা ও বিশ্বাস ক্ষতিগ্রস্ত হলে, কোন অংশীদার তার প্রাপ্য অংশ তৃতীয় পক্ষকে স্থানান্তর করার মাধ্যমে চুক্তি ভঙ্গ করলে, বা বলেছে ব্যবসায় ক্রমাগত লোকসান হতে থাকলে এবং লোকসান ব্যতীত ব্যবসায় পরিচালনা অসম্ভব হলে। এগুলো হলে কি হতে পারে? ব্যবসায় কি হবে? আবেদন নির্দেশে অংশীদার আইনে 34 নম্বর ধারা অনুযায়ী কি হতে পারে? আবেদন নির্দেশে ব্যবসাটা বিলুপ্ত হয়ে যেতে পারে। এই ছিল আমাদের অংশীদারি ব্যবসায়। হ্যাঁ, এরপর আমরা দেখবো যৌথ মূলধনী ব্যবসায়। তার আগে চলো, যৌথ ব্যবসা কিন্তু খুবই কম, বেশি কিছু নেই। এরপর কিন্তু অল্প একটু বাকি আছে, দেখতে পাচ্ছ 4-5টা পেজ। এরপর তোমার থাকবে এই যে প্রাইভেট লিমিটেড কোম্পানি আর পাবলিক লিমিটেড কোম্পানি, জানতে হবে। হ্যাঁ, এরপর যেটা আছে যৌথ মূলধনী ব্যবসার গুরুত্ব। এ ধরনের বেশি প্রশ্ন আসে না, পাবলিক ও প্রাইভেট থেকে আসে। এই যে কোম্পানি গঠনের প্রক্রিয়া জেনে নিলা, কিভাবে একটা কোম্পানি গঠন করতে যায়। এই যেটা গুরুত্বপূর্ণ সেটা কি দেখো, এই যে দেখো, তাকে দিচ্ছি সমবায় সমিতি কি সেইটা। সমবায় সমিতি, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, আর না আসলে কি এমসিকিউ হওয়ার সম্ভাবনা শতকরা অনেক বেশি। আর শেষে ছিল কি, শেষে আছে আমাদের রাষ্ট্রীয় ব্যবসা, এই যে একটু পরে নিচে পাবা। ওই জন্য সেটা এই যে প্রকার ভেদের মধ্যে নিচেই পাবা, দেখো কই সেটা, এই যে একটু নিচে। এই যে দেখো রাষ্ট্রীয় ব্যবসার ধারণা। হ্যাঁ, আর হচ্ছে ব্যবসা কিন্তু 5 প্রকার। কি কি ছিল? এক মালিকানার ব্যবসা, অংশীদারি, যৌথ মূলধনী কোম্পানি ব্যবসা ছিল, সমবায় সমিতি, এটা ছিল রাষ্ট্রীয় ব্যবসার ধারণা। এমন, চলো এই পর্যন্ত বুঝতে পারছেন? আমাকে বলো। আমরা একটু 10 মিনিট ব্রেক নিবো, আসলে অনেক কথা বলছে, আমারও কি গরম বসে গেছে। তার আগে তোমাদের কিছু এমসিকিউ প্র্যাকটিস করে দিয়ে দেখি পারো কিনা। হম, এখানে আমরা আছে এগুলো। দেখো, তার মানে 18 প্রশ্ন দিকে উত্তর দিতে পারো, বলো। 1932 সালের অংশীদারি আইনে কত ধারায় অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন সম্পর্কে বলা আছে? সঠিক উত্তর কি হবে বলো? 42, 41, নাকি 40, নাকি 39? বলো, কে বলতে পারবো এটা? 1832 সালের অংশীদারি আইনে কত ধারায় অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন সম্পর্কে বলা আছে? 42, 41, 40 না 39? কাউন্ট করো।
হ্যাঁ, কে কমেন্টস করছো দেখি। কমেন্টস করেছে হচ্ছে সে যাবেন গ। না, গ কেন হবে? না না না, সে যাবেন গ হবে না, তুমি ক্লাসে তাহলে খেয়াল করো নাই। আবার শুরু করলাম, বলো। 1932 সালে অংশীদার আইনের কত ধারায় অংশীদার ব্যবসায় বিলেপ স্বাধীন সম্পর্কে বলা হয়েছে? কত দেখি, 42, 41, 40 না 39, বলো কোনটা হবে? সঠিক উত্তর হবে কত দেখি, কে বলতে পারবে? সে যেন কি বলছে দেখি। হ্যাঁ, 39। হ্যাঁ, তার মানে গণ, এটা হবে কি? ঘোড়ার গ। 4 নাম্বার, হ্যাঁ 39, এটা কিন্তু প্রশ্ন বলা ছিল। এই বাকিরা কয়? বাকিরা ঘুমায় পড়ছো নাকি? তুমি তুমি কই? তারপর মিথিলা আক্তার কিন্তু আজকে রেসপন্স কম করছে। হ্যাঁ, তুমি কোথায়? তুমি ঘুমায় গেছো নাকি বলো তো? বাকিরা কই দেখি। আমরা কি 5 মিনিটের বিরতি নেবো, ব্রেক নেবো? বলো, সে যাবেন, আমরা কি 5 মিনিটের ব্রেক দেবো কিনা? কমেন্টস করো। সে যাবেন, আমরা কি 5 মিনিট ব্রেক নেবো? কারণ আমাদের এটা শেষ করতে আরো কিন্তু আমার 30 মিনিট সময় লাগবে। হ্যাঁ, আমরা চলো 5 মিনিট ব্রেক নেই, তারপর আমরা আবার শুরু করবো। হ্যাঁ, এই কে বলছে? তুষ্মি কি বলছে? হ্যাঁ, তুষ্মি বলছে 18 খ। না, তুষ্মি 18 খ হবে না বাবা, 18 4 হবে। 1932 সালে অংশীদারি আইনের পদ অংশীদারি ব্যবসায়ী বিশ্লেষণ সম্পর্কে বলা আছে। বলা হচ্ছে এই যে 39 দায়। সঠিক উত্তর হচ্ছে কি? 4। সঠিক উত্তর হচ্ছে 4। সঠিক উত্তর হচ্ছে 4, আবার বললাম সঠিক উত্তর কি? এই 4। সঠিক উত্তর হবে কি? 4, 39 ধারায়, মনে থাকবে। হ্যাঁ, 5 মিনিট ব্রেক দিন তোমাদের। আজান দিচ্ছে, 5 মিনিট পর আমরা আবার শুরু করবো, কেমন? চলো, তোমরা আবার সবাই হারিয়ে যেও না, বুঝে ধরো। 5 মিনিট পর আমরা আবার শুরু করবো। হ্যাঁ, 5 থেকে 10 মিনিট পর শুরু করবো, কেমন? আমাকে 10 মিনিট সময় দাও, আমরা 10 মিনিট পর শুরু করি। আজ নামাজের বিরতি, তোমরা নামাজ পড়ো। ওকে, ক্লাস তো শেষ না, 10 মিনিট ব্রেক, আমরা আবার শুরু করবো। চলো শুরু করি। উম সবাই কি শুনতে পাচ্ছ? বলেছিলাম 10 মিনিটের ব্রেক দেবো। হ্যাঁ, 10 মিনিট ব্রেক কিন্তু শেষ। কই বাকিরা, কই রেসপন্স করো। আমাদের একটা বাকি আছে, ওটা আমরা এখন শেষ করবো। হ্যাঁ, শুরু করে। কে কমেন্টস করেছে? কমেন্টসটা পড়ে আগে। সে যাবেন, দ্য গুড গার্ল, হ্যাঁ শুনতে পাই। ওকে, ঠিক আছে। আমরা এখন যেখানে যাব, আমরা সেই পাঠ্য বই ফিরে যাব। আমরা যেখানে ছিলাম, চলো। আমাদের এখন শেষ। এখন আমরা যেটা করব সেটা কি? যৌথ মূলধনী ব্যবসা, তাই না? চলো। এই যে আমাদের সেই যৌথ মূলধনী ব্যবসা আমরা পেয়ে গেছি। যৌথ মূলধনী ব্যবসার ধারণা দেখতে পাচ্ছ? চলো আমরা যেটা পড়ি, কি বলেছে। এক মালিকানা ব্যবসায়ের মাধ্যমে বিশ্বের বুকে ব্যবসায় যে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল, তার ক্রমে তা আর এক মালিকানার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। তাই না? কারণ এখন কি হয়েছে, এখন হয়েছে অংশীদারি, যৌথ মূলধনী, তারপর হচ্ছে সমবায় সমিতি, আবার রাষ্ট্র ব্যবসাও তো আছে। তো সেটাই বলছে যে এক মানুষ থেকে শুরু হয়েছিল, কিন্তু সময়ের ব্যবধানে তার শুধু এক মাস ব্যবসার মধ্যে সীমাবদ্ধ নেই। এখন যেটা আছে, একমাত্র ব্যবসায় বেশ কিছু সীমাবদ্ধতা, বিশেষ করে মূলধনের স্বল্পতা ও একক পরিচালনা ও ক্ষুদ্র আয়তনের জন্য অংশীদার ব্যবসায়ের উৎপত্তি হয়। কিন্তু অংশীদার ব্যবসায়ও মূলধন সীমাবদ্ধতা, আইনগত সীমাবদ্ধতা, স্থায়ীহীনতা ও অসীম দায়ের ভার থেকে মুক্ত হতে পারেনি। এক সময় মানুষের চাহিদা প্রয়োজনীয় ব্যবসার আওতা থেকে আরো বৃদ্ধি পেতে থাকে। এর ফলে কি হয়েছে? ফলে সৃষ্টি হয়েছে বিশাল বড় এক যৌথ মূল্য ব্যবসা, যেমন বলা আছে দেখো।
উল্লেখযোগ্যভাবে বলা যায় 1810 ও 19 শতাব্দীর মাঝামাঝি 1750 থেকে 1850 সময়ে ইউরোপের কৃষিতে, শিল্প কারখানায়, কয়লা উত্তোলন ও পরিবহন ব্যবস্থায় যে প্রযুক্তিগত পরিবর্তন সাধিত হয় তাকে শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নামে অভিহিত করা হয়। দেখো এই যে এই লাইনটা গুরুত্বপূর্ণ পড়তে হবে, হ্যাঁ, সবাই ফোকাস কর। বলছে যৌথ মূলধনী ব্যবসা আইনের মাধ্যমে সৃষ্ট ও পরিচালিত হয়। সর্বপ্রথম কোম্পানি কি কোম্পানি আইন পাস হয় ব্রিটেনের 1844 সালে, যা জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্ট 1844 মানে 1844 সালে কোম্পানি পরিচিত। ব্রিটিশ শাসিত ভারতীয় উপমহাদেশের প্রথম কোম্পানি পাস হয় 1850 সালে। 1913 সালে ভারতীয় কোম্পানি আইন আবার নতুন করে পাস হয়। স্বাধীন বাংলাদেশে অনেক বছর যাবত 1913 সালে কোম্পানি আইন চালু ছিল। কোম্পানি আইনের ব্যাপক সংস্কার করে 1994 সালে বাংলাদেশে নতুন কোম্পানি আইন প্রবর্তন করা হয়। বর্তমানে বাংলাদেশের সকল কোম্পানি ব্যবসা 1994 সালের আইন অনুযায়ী পরিচিত হচ্ছে। তার মানে যৌথ মূলধনী কোম্পানি কত সাল বলতে হবে কি 1994 সাল। এই ব্যবসায় যত মূল মন্ত্র যা আছে সকল কিছু কার আইন বা কোন দিনে পরিচিত হচ্ছে? কোম্পানি আইন 1994, 1994 মাথায় রাখতে হবে কথা। দেখো এই যৌথ মূলধনী ব্যবসায় কিছু বৈশিষ্ট্য আছে, ওগুলো জানতে হবে। এই ওয়ার্ড খেয়াল করবা যে যৌথ মূলধনী কোম্পানি একটি আইন সৃষ্ট ব্যবসা সংগঠন। যে পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন ব্যবসা প্রতিষ্ঠানটি আইন সৃষ্ট ব্যবসা সংগঠন, উত্তর হবে কি যৌথ মূলধনী কোম্পানি। বলেছে দেশের প্রচলিত কোম্পানি আইনের আওতায় ব্যবসা গঠিত হয়, আইনি প্রক্রিয়ার অধীনে হয় বলে এর গঠন বেশ জটিল ও আনুষ্ঠানিকতাপূর্ণ। আইন অনুযায়ী সদস্য সংখ্যা কি হয় নির্ধারিত। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন 30 জন এবং সর্বোচ্চ 50 জন, এবং পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কি হবে সর্বনিম্ন সদস্য 7 জন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। সবাই লাইনটা কি করো দাগ দিয়ে ফেলো, পরীক্ষাতে প্রশ্ন আসে কেমন। এত পরীক্ষায় প্রশ্ন আসে, পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে যে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন? 2 জন এবং সর্বোচ্চ হচ্ছে 50 জন। ঠিক একইভাবে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন? 7 জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন? শেয়ার দ্বারা সীমাবদ্ধ। দেখো নিচে আরো কিছু কথা এখানে লেখা আছে, একটু আমরা পড়বো এগুলো, বাসায় লাইন দুটো কি করবা পড়ে ফেলবা। এই যে এই সংখ্যাগুলো খেয়াল করবে। 18 বছরের ঊর্ধ্বে যে কোনো ব্যক্তি, কি বলছে? 18 বছরের ঊর্ধ্বে যে কোনো ব্যক্তি এবং যে কোনো প্রতিষ্ঠান শেয়ার কিনে এর সদস্যপদ লাভ করতে পারে। কেমন? তার মানে জানতে হবে শেয়ার কিনে এখানে শেয়ার পদ গুলো দিতে পারে। বলছে যে 18 বছর ঊর্ধ্বে যে কোনো ব্যক্তি এবং যে কোনো প্রতিষ্ঠান শেয়ার কিনে সদস্যপদ লাভ করতে পারে। এই যে কথাগুলো খেয়াল করা বলছে কি কোম্পানির ব্যবসায়ী সদস্যদের দায় কি সীমিত। তার মানে কেউ যখন শেয়ার কিনে 1 লাখ শেয়ার কিনে তার দায় কত? তার দায় ওই 1 লাখ টাকা পর্যন্ত, এর বেশি দায় হওয়ার কোনো সুযোগ নাই। কেমন? চলো এরপরে এগুলো বেশি গুরুত্বপূর্ণ না, সুবিধা সুবিধা পাশে তোমরা পড়ে নিবা। যেটা গুরুত্বপূর্ণ এই যে যৌথ মূলধনী ব্যবসায় বা কোম্পানির সংগঠনের প্রকারভেদ, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। কি সেটা? যৌথ মূলধনী ব্যবসায়ের বা কোম্পানি সংগঠনের প্রকারভেদ। দেখো এখানে বলা আছে কি কয় প্রকার? 2 প্রকার। এই যে বাংলাদেশের কোম্পানি সংগঠনগুলো প্রধানত দুভাগে ভাগ করা হয়েছে, একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি, অপরটি পাবলিক লিমিটেড কোম্পানি। তার মানে যৌথ মূলধনী কোম্পানি কত প্রকার? 2 প্রকার হতে পারে, প্রাইভেট লিমিটেড অথবা পাবলিক লিমিটেড। আমরা কিভাবে বুঝবো কোনটা প্রাইভেট লিমিটেড কোনটা পাবলিক লিমিটেড? প্রথম পার্থক্য বলা আছে দেখো, প্রাইভেট লিমিটেড কোম্পানি সদস্য সংখ্যা কত হবে? সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ কত জন? 50 জন। অপরদিকে পাবলিক লিমিটেড কোম্পানি সর্বনিম্ন সদস্য সংখ্যা হবে 7 জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা হবে কতজন? শেয়ার দ্বারা সীমাবদ্ধ। মানে শেয়ার যদি 1 লক্ষ হয় তাহলে সর্বোচ্চ হবে কি 1 লক্ষ। শেয়ার যদি 10,000 হয় পাবলিক লিমিটেড কোম্পানির সর্বোচ্চ সংখ্যা কতজন হবে? মালিক হবে কতজন? 10,000। এক কথা মনে রাখবা, প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার সবাই কিনতে পারে না। অপরদিকে পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার কি করতে পারে? সবাই যে যার মতো করতে পারে কি কিনতে পারে। চলো আমরা যদি আবার নিচের দিকে যদি যাই, কি বলেছে যৌথ মূলধনী ব্যবসার গুরুত্ব খুব একটা গুরুত্বপূর্ণ না, এগুলো না পড়লেও চলবে।
এই যে কোম্পানি গঠনের প্রক্রিয়াটা জানবা, হ্যাঁ? ঠিক কি কি প্রক্রিয়ায় একটা কোম্পানি গঠন করা যায়, কিংবা আমি চাইলেই যদি একটা কোম্পানি গঠন করতে পারবো কিনা, যদি পারি তাহলে আমাদের কি কি পদক্ষেপ নিতে হবে, কি কি পদক্ষেপের মাধ্যমে আমরা একটা কোম্পানি গঠন করতে পারবো বলা আছে কি? দেখো এই সেখানে বলা আছে কোম্পানি গঠন প্রক্রিয়াটি সাধারণত 4টি ধারাবাহিক পর্যায়ে সম্পন্ন। কয়টা প্রক্রিয়ায়? 4টা। কি কি? প্রথমে ছিল উদ্যোগ গ্রহণ পর্যায়, এরপর কি হবে? দলিলপত্র গ্রহণ পর্যায়, তারপর কি বলছে? নিবন্ধন পত্র গ্রহণ পর্যায়, আছে কার্য আরম্ভ পর্যায়ে। 4টা পয়েন্ট বাবার একটু মুখস্থ করে ফেলতে হবে, খাতায় নোট করে লিখে রাখতে হবে। আমি আবার বলছি কি কি সেগুলো? উদ্যোগ গ্রহণ পর্যায়, দলিলপত্র প্রণয়ন পর্যায়, নিবন্ধন পত্র গ্রহণ সংগ্রহ পর্যায়, আর কি আছে? কার্য আরম্ভ পর্যায়। এই 4টা পয়েন্ট থেকে প্রশ্ন আসে। তার মানে আমাদের কিন্তু 5টার মধ্যে 3টা অলরেডি শেষ। এবার কি আছে? সমবায় সমিতির ধারণা, তাই না? এর আগে চলো আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করে নিই। এমসিকিউ কি কি আছে এবার আমাদের সেই স্লাইডে ফিরে যাই। কি কি আছে একটু খুঁজে পড়ে নেই। দেখো তো বলো এখানে এই 19 আর 20-এর উত্তরটা কি হবে? বলছে যৌথ মূলধনী কোম্পানি কোন ধরনের সঙ্গে, দেখি ঋণপত্র, চুক্তিবদ্ধ একটি একক মালিকানাধীন প্রতিষ্ঠান, বন্ড না পাইস বন্ড। আর 20 নম্বরে পড়েছে কোন ব্যবসায়ী সংগঠনের কার্যক্রমের অনুমতি পত্র সংগ্রহ করতে হয়? এক মালিকানায়, প্রাইভেট লিমিটেড কোম্পানি, অংশীদারি না পাবলিক লিমিটেড কোম্পানি। বলো 19 আর 20-এর উত্তর কি হবে? দেখি কে বলতে পারে। দেখি কে উত্তর দিয়েছে দেখি। সে যেন বলছে 19-এর গড়, ঠিক আছে, গুড। যৌথ মূলধনী কোম্পানি কোন ধরনের সংগঠন? এটা বন্ড, হ্যাঁ হতে পারে। 20টা কি হবে? সে যেন বলতো 20 নম্বরে কি হবে? যে কোনো ব্যবসায় সংগঠনকে কার্যক্রম অনুমতি পত্র সংগ্রহ করতে হয়। বলো কি হবে এটা উত্তর? দেখি কে দিতে পারে। এক মালিকানা, নাকি প্রাইভেট লিমিটেড কোম্পানি, নাকি অংশীদারি, না পাবলিক লিমিটেড কোম্পানি? বলো সঠিক উত্তর কি হবে? কে বলতে পারে? সে যেন বলতো সঠিক উত্তর কি হবে? কি উত্তর দিল? আশা করি সে জামিল। হ্যাঁ, বাকিরা তো নাই, রেসপন্স নাই। বলছো কি? বিশের খ? না, 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 একটু ভুল হয়ে গেছে। এটা কি হবে? বিষয় হবে 4, পাবলিক লিমিটেড কোম্পানি। কারণ একবার পাবলিক কোম্পানি কি হয়ে যায়? কার্যক্রম অনুমতি পত্র সংগ্রহ করতে হয়। কোথায় আছে? চলো আমি দেখেছি কোথায় আছে। আমরা যদি সেই বইটাতে ফিরে যাই, দেখো বইটা আছে না? এখানে আমাদের পয়েন্ট হয়েছে কার্য আরম্ভের পর্যায়ে। দেখো কি বলছে? পাবলিক লিমিটেড কোম্পানিকে কার্য আরম্ভের অনুমতিপত্র পাওয়ার জন্য ন্যূনতম চাঁদা সংগ্রহের ঘোষণাপত্র এবং জনসাধারণের নিকট শেয়ার বিক্রয়ের ঘোষণাপত্র কিছু গুরুত্বপূর্ণ দলিল আবেদন করতে হবে। সব কাগজপত্র ঠিক থাকলে এবং নিবন্ধন সন্তুষ্ট হলে পাবলিক লিমিটেড কোম্পানি কার্যক্রম অনুমতি পত্র প্রদান করে। এই পত্র পাওয়ার পরেই পাবলিক লিমিটেড কোম্পানি শুরু করতে পারে। দেখো তো এখানে কিন্তু কোথাও প্রাইভেট লিমিটেড কোম্পানির কথা বলা নেই। তার মানে এই কার্যক্রম পর্যায়ে বা অনুমতি পত্র কার লাগবে? প্রাইভেট লিমিটেড না পাবলিক লিমিটেড? সঠিক উত্তর হবে কি স্যার? সঠিক উত্তর হবে পাবলিক লিমিটেড কোম্পানি। সে যেন বুঝতে পেরেছো, তাই সে কি হবে? সে প্রাইভেট হবে না, হবে কি? পাবলিক লিমিটেড কোম্পানি। আসে এরপর আমরা দেখবো সমবায় সমিতির ধারণা। হ্যাঁ, জিনিসটা কি? দেখো, সমবায়ের শাব্দিক অর্থ হলে কি? সমন্বিত উদ্যোগ বা প্রচেষ্টার কাজ করা। পরীক্ষায় আসতে পারে। সমবায়ের শাব্দিক অর্থ কি? উত্তর হবে সমন্বিত উদ্যোগ বা প্রচেষ্টার কাজ করা। দেখি কে কমেন্টস করলাম, বা হ্যাঁ সে যাবেন। আচ্ছা, বলছো স্যার প্রাইভেট লিমিটেড লাগে না কেন? গুড কোশ্চেন। আচ্ছা, প্রাইভেট লিমিটেড কোম্পানি, তাই না? তার মানে গভর্নমেন্ট যখন এদের সরকারের অনুমতি দিয়ে দেয়, তখন তার নিজেদের মতো কাজ করতে পারে। কারণ এটা তো জনগণের কোনো টাকা এর সাথে ইনভলভ না। খেয়াল করবা পাবলিক লিমিটেড কোম্পানি যেটা আছে না, যেমন তুমি সে চাও তুমি পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার কিনা, তুমি পাবলিক লিমিটেড কোম্পানির মালিক হতে পারো। তার মানে তোমার টাকাটা কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির কাছে যাচ্ছে। তুমি তো মানে জনগণের টাকা, সরকারের টাকা, তাই না? কিন্তু প্রাইভেট লিমিটেড তো তোমার টাকা তো প্রাইভেট লিমিটেড কোম্পানির কাছে যাচ্ছে না। তার মানে তার দায়বদ্ধতা নাই। তাদের টাকা তারা চুরি করবে না, ব্যবসা সফল হবে না ব্যর্থ হবে, দায়ভার তারা নেবে। এখানে জনগণ আমি তুমি কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছি না। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির সাথে কি হয়? তারা ব্যবসা করে, আমাদের টাকায় ব্যবসা করে, জনগণের টাকায় ব্যবসা করে।
তো তারা যদি ফেল করে, ব্যবসা যদি খারাপ হয়, চুরি করে, তাহলে কি দায়ভার শুধু তার না, দায়ভার আমার তোমার সবাইকে নিতে হবে। এর জন্য সকল কিছু ঠিকঠাক থাকলেও দলিলপত্র যদি সব ঠিকঠাক না গোছানো থাকে, তাহলে সরকার পাবলিক কোম্পানির কার্যক্রম অনুমতি দেয় না। এই জন্য সকল কাগজপত্র ঠিক করার পরে সরকারের কাছে কি করতে হবে? কাজ শুরু করে অনুমতি চাইতে হবে। তখন সরকার দুইবার বিশ্লেষণ করে এই পাবলিক কোম্পানিকে কার্যক্রম অনুমতি দেয়। এরপর পাবলিক কোম্পানি তার কাজ শুরু করতে পারে। সেগুলো বুঝতে পেরেছো ঠিক কি? কারণ ওই যে বললাম, পাবলিক কোম্পানি টাকাগুলোকে সাধারণ জনগণের টাকা, জনগণ এর মাঝে টাকা বিনিয়োগ করে থাকে। চলো, এই যে এখানে খেয়াল করবা, সমাবের মধ্যে কি আছে, তথ্য আছে, দেখি কে কমেন্টস করেছে। ওকে, সেজন্য বুঝতে পেরেছো। বলেছে 28 জন তাঁত শ্রমিকের 28 স্টার্লিং পাউন্ড পুঁজি নিয়ে প্রতিষ্ঠিত এই সমবায় সমিতিকেই বিশ্বের সর্বপ্রথম সমবায় ব্যবসায়ী হিসাবে গণ্য করা হয়। প্রশ্ন আসতে পারে, এই যে আছে না রসডেল, তাই না, রসডেল সমবায় সমিতি, এটা কি ছিল? এটা 28 জন তাঁত শ্রমিকের ছিল। কতজন তাঁত শ্রমিক? 18 জন। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, কজন তাঁত শ্রমিক নিয়ে প্রথম সমবায় সমিতি গঠন করা হয় বা গড়ে ওঠে? উত্তর হবে কি? 28 জন। হ্যাঁ, সমবায় সমিতি দেখা হচ্ছে, এই যে এই ছবিটা দেখছো, এটা কিন্তু রসডেল সমবায় সমিতি, মানে প্রথম সমবায় সমিতির কি এর চিত্র বা ছবি। হম এই যে কত সালে দেখো, এই যে 1959 সালে প্রখ্যাত সিভিল সার্ভিস কর্মকর্তা ডক্টর আক্তার হামিদ খানের নেতৃত্বে কুমিল্লায় পল্লী উন্নয়ন একাডেমি বা পাট প্রতিষ্ঠার মাধ্যমে সমবায় সমিতি আন্দোলন ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, বাট এটা কোথায় অবস্থিত? এটা কিন্তু কুমিল্লায়, তাই না? তোমরা কেউ গিয়েছো না জানাও। আর এই প্রতিষ্ঠা কে ছিল? ডক্টর আক্তার হামিদ খান। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, বাট এর প্রতিষ্ঠাতা কে? উত্তর কি হবে? ডক্টর আক্তার হামিদ খান। চলো, এরপর কি আছে, এই দেখো, এরপরে এই যে নিচে দেখতে পাচ্ছ, সমবায় সদস্য সনদ ধারণ ছিল, সমবায় সংগঠন বিষয়টা কি কি আছে, এগুলো পাশে কি করবা, একটা করে পড়বা। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি খেয়াল করবা, এই যে ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য হচ্ছে কি আত্মনির্ভরশীল অর্জন বা মুনাফা অর্জন নয়। তার মানে সমবায় সমিতিগুলো কিন্তু কি মুনাফা অর্জন উদ্দেশ্যে ব্যবসা করে না। এদের প্রধান এবং মূল উদ্দেশ্য কি? আত্মনির্ভরশীলতা অর্জন। সে যেমন কি কমেন্ট করছো? আচ্ছা, তোমাদের চতুর্থ পর্যন্ত। ওকে, ঠিক আছে। হ্যাঁ, 9 10 যাচ্ছে তাদের তো আসলে পড়াটাই ঠিক আছে। তাও তোমরা চাইলে এটা প্রশ্নে পড়ে নিতে পারো, যেহেতু তোমাদের বাকিটুকু নেই, তাহলে আর পড়ার প্রয়োজন নেই। তবে সমবায় সমিতি চাইলে মজা চলে পড়তে পারো, পড়াশোনা তো ক্ষতি নেই, পড়লে কি হয়, জ্ঞান বুদ্ধি বাড়ে, নতুন কিছু জানতে পারবা। তাহলে আমার যেহেতু মধ্যে শেষ ক্লাস, কিন্তু মূল আলোচনা আমাদের শেষ এই পথ। হ্যাঁ, চলো আমরা তাহলে আবার কি করি, আমরা যদি দেখি কিছু এমসিকিউ আমাদের বাকি আছে, সেগুলো সমাধান করতে পারি কিনা। শত দেখি কি কি আছে সেগুলো। আমাদের 19 20 কিন্তু কি শেষ, আর কি আছে দেখি। এই যে দেখো তো, এই 15 তোমার সমাধান করতে পারো কিনা। কি বলছে দেখো, কোন অংশীদার সক্রিয়ভাবে ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না। কোন অংশীদার বলো তো? ঘুমন্ত অংশীদার, নামমাত্র অংশীদার, সীমিত অংশীদার, নাকি সাধারণ অংশীদার? কোন অংশীদার সক্রিয়ভাবে ব্যবসায় পরিচালনা করে না? আর 17 নম্বর প্রশ্ন ছিল, কোন অংশীদার ব্যবসায় মূলধন বিনিয়োগ করেন না, এমনকি পরিচালনা অংশগ্রহণ করে না? কে? সাধারণ অংশীদার, আপাতত অংশীদার, সীমিত অংশীদার, তার নামমাত্র অংশীদার? বলো কে, কোন অংশীদার ব্যবসায় মূলধন বিনিয়োগ করে না, এমনকি পরিচালনা অংশগ্রহণ করে না? দেখি কে সঠিক উত্তর দিতে পারে। সে যাবেন বলছো? ও আচ্ছা, ওকে, ঠিক আছে। তারপর নামমাত্র অংশীদার কি ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না। গুড। তারপর কি 16 নম্বর কি হবে বলতো? কোন অংশীদার ব্যবসায় মূলধন বিনিয়োগ করেন না এবং পরিচালনাও অংশগ্রহণ করে না? বলো সঠিক উত্তর কি হবে এখানে। দেখি সঠিক উত্তর কে দিয়েছে। সে যাবেন বলছে 4। ও হ্যাঁ, ঠিক আছে। তার মানে নামমাত্র অংশীদার কি মূলধন বিনিয়োগ করে এমনকি পরিচালনাও অংশগ্রহণ করে না। চলো দেখি আর কি ছিল। এই যে বলতো এটা কি হবে, অংশীদারি ব্যবসায় শুরু করার জন্য কোথা থেকে ক্লায়েন্ট সংগ্রহ করতে হয়? সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, না জেলা প্রশাসনিক কার্যালয়? বলতো কি হবে সঠিক উত্তর। দেখি কে বলতে পারবে। সে যাবেন বলো। সে যাবেন বলছে কি হবে?
হ্যাঁ, ইউনিয়ন পরিষদ। হ্যাঁ, তুমি যদি সিটি কর্পোরেশনের বাইরে থাকো তাহলে তোমার ইউনিয়ন পরিষদে নিতে হবে, আর তুমি সিটি কর্পোরেশনের ভিতরে থাকো তাহলে সিটি কর্পোরেশনের অনুমতি নিলেই হবে। হ্যাঁ, নরমাল ইলেকশন শুরু করার জন্য কার অনুমতি প্রয়োজন ডেডলাইন্সের? ইউনিয়ন পরিষদ থেকে নিলেই হয়ে যাচ্ছে। এটা করা হয়েছে। হ্যাঁ, এই যে দেখো, এই চতুর্থ মিনিটে কিন্তু প্রশ্ন এসেছিল, কোন একটি কোম্পানি সংগঠনের সীমাবদ্ধতা বলতে কি বোঝায়? শেয়ার ক্রয়ের, শেয়ার বিক্রয়ের, লাভের, নাকি শেয়ার মালিকের দায়ের? সীমাবদ্ধতা বলতে কোনটাকে বোঝায় বলো তো? কি হবে? আর তো প্রশ্ন ছিল, কোন দলিলে কোম্পানির অভ্যন্তরীণ কাজ পরিচালনার নিয়মিত লেখা থাকে? চুক্তিপত্র, নিবন্ধন পত্র, পরিমাণ নিয়মাবলী, নাকি স্মারকলিপি? দেখি কে কি উত্তর দিয়েছ। হুম, পেয়ে যাবেন কোনটার দুই আর কোনটা ছিল আমাকে বলবা, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, কারণ 9 না 10 কোনটা ছাড়া বলছো আমার আসলে উত্তর বুঝতে একটু সমস্যা হয়। আমাকে মেনশন করে বলবা যে স্যার 9-2 বা 9-4 এমন কিছু। হ্যাঁ, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, 10-4 ঠিক আছে। এটা মানে এই স্মারকলিপিতে কি হয়, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নিয়ম লেখা থাকে, প্রতিষ্ঠান কিভাবে চলবে না চলবে কোথায় পাওয়া যায় এটা? স্মারক লিপিতে। হ্যাঁ, 9-4 ঠিক আছে, এটা গুড। সে যে আপনি কিন্তু খুব ভালো পড়াশোনা করছে। হ্যাঁ, এই 8 নাম্বারটা সহজ, দেখি 8 নাম্বার কে পারে? 7-8 পড়লে কি হবে? এই দুটো লাস্ট, এর পারলে ছুটি, ক্লাস শেষ করে দেবো। বলেছে ব্যবসায়ের অংশীদার না হয়েও যে নিজেকে অংশীদার হিসাবে পরিচয় দেন তাই কি বলবো? নামমাত্র অংশীদার, আপাতস্থ অংশীদার, আচরণ অনুমিত অংশীদার, না সীমিত অংশীদার? কোনটা হয় বলো? আর বলছে মনের বয়স 16 বছর, চুক্তি অনুযায়ী সে কোন ধরনের অংশীদার হতে পারবে? সীমিত অংশীদার, মন্ত অংশীদার, নামমাত্র অংশীদার, নাকি কি নাবালক অংশীদার? বলো কোনটা হবে? বছর 7-এর গ, হ্যাঁ আচ্ছা গুড। আচরণ অংশীদার। আর 18 হবে কি? ক, হ্যাঁ এই সীমিত অংশীদার অপর নাম কি জানো? নাবালক অংশীদার বা সীমিত অংশীদার, গুড। তারপর মনে বয়স 16 বছর, 18 বছর নিচে মাসে নাবালক, শুধু সীমিত অংশীদার। আর ব্যবসা অংশীদার না হয়েও যে নিজেকে অংশীদার হিসেবে পরিচয় দেন তাকে বলবো আমরা কি? আচরণে অনিয়মিত অংশীদার। গুড, মেয়ে যাবেন, বেশ ভালো উত্তর দিয়েছো। তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ। তো আজকে এই পর্যন্ত ছিল, আমাদের তো টেলিভিশন শেষ। আর যারা এখনো ক্লাস করতে পারো নাই বা লাইভে ছিল না আমার সাথে, কি করবা, কষ্ট করে রেকর্ড ক্লাসটা দেখে নেবা, কেমন? চল ঠিক আছে, তাহলে সবার জন্য শুভকামনা, পড়াশোনা করো, ঠিক মনে যত্ন নাও, খাবার দাবার খাও। দেখা হবে আগামীকাল ইনশাল্লাহ অন্য কোনো সাবজেক্ট নিয়ে। কেমন? আল্লাহ হাফেজ। সে যাবেন, তুমি কিছু বলতে চাও কিনা? তোমার কি কিছু বলার আছে? থাকলে বলো, আমরা ক্লাসে শেষ করে দিচ্ছি এখন। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। সে যাবেন।